আজানটা শেষ হোক নাকি? প্রথম 6 ডিজিট হলে সারা বিশ্বে একই রকম থাকে, এবং এটাই 6 ডিজিট নির্ধারণ করে ডব্লিউটিও। এই 6 ডিজিটের কোনো পরিবর্তন নাই, যে সারা পৃথিবীতে যতগুলো দেশ আছে এই ডব্লিউটিওর ভুক্ত এবং যারা এইচএস কোড সিস্টেম ব্যবহার করে, তাদের ক্ষেত্রে এই সকল পণ্যের জন্য প্রথম 6টা কোড একই থাকবে। 6টা কোডের কোনো পরিবর্তন নাই। এরপরে ওই বাকি কান্ট্রি ভেদে পরবর্তীতে কোনো কোনো দেশ 2 ডিজিট, কোনো দেশ 6 ডিজিট, কোনো দেশ 4 ডিজিট, এইভাবে যোগ করে মোট 8 ডিজিটের বা 10 ডিজিটের অথবা 12 ডিজিটের একটা এইচএস কোড নির্ধারণ করে থাকে। তো ওয়ার্ল্ড ব্যাপী মূল প্রথম 6 ডিজিটটা মূলত একই থাকে। এই ডিজিট গুলো কোনো দেশ পরিবর্তন করতে পারে না বা পরিবর্তন করার ক্ষমতা নাই। তো এটা হলো মূলত, এটার নাম হলো এসএস কোড। আর এসএস কোড আন্তর্জাতিকভাবে বাণিজ্য সহজীকরণের উদ্দেশ্যে কোন একটি পণ্যকে বিশ্বব্যাপী একই নামে এবং একই কোডে চিহ্নিত করার প্রয়োজনে এই সমন্বিত এসএস কোড ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। মূলত আমদানি রপ্তানি প্রক্রিয়ার মাঝে বিভিন্ন দেশের বিভিন্ন ব্যাংক, বীমা, শিপিং এজেন্ট, সিএনএফ এজেন্ট, সরকারি সংস্থা জড়িত থাকে। ফলে আমদানি পর্যায়ে একটি পণ্য সকল পর্যায়ে একই বর্ণনায় চিহ্নিত না হলে নানাবিধ জটিলতার সৃষ্টি হতে পারে। বিশেষ করে শুল্কায়নে এই সমস্যাগুলো সৃষ্টি হতে পারে। তাই আমদানি রপ্তানি কার্যক্রম ত্বরান্বিত সহজীকরণ করার জন্য এই ব্যবস্থা প্রয়ত্ন করা হয়েছে। যদি একটা কোডিং এর মাধ্যমে নির্ধারিত করা যায় যে এই পণ্যটার এই কোড, এবং সেই কোডটা যদি ইউনিভার্সালি ব্যবহার করা যায়, তাহলে কি হবে, যে ওই কোডের ওই একই কোডে সবাই চিনবে যে হ্যাঁ এটা অমুক পণ্যের কোড, বা এটা এইচএস কোড এত, বা এর বিপরীতে এই শুল্ক করার দ্বি পরিমাণ এত। ফলে প্রত্যেকটা জায়গায় ডকুমেন্টেশনে যেমন সুবিধা হবে, তেমনি শুল্কায়ন হবে, পণ্যের ত্বরান্বিত ভাবে শুল্কায়ন করে দ্রুত সারকরণ করা যাবে এবং ব্যবসা বাণিজ্য সহজীকরণ হবে। এই পদ্ধতিতে প্রত্যেকটি পণ্য বা পণ্য গ্রুপকে একটি নাম বা বর্ণনা, প্রতিটি পণ্য বা পণ্যকে একটা গ্রুপ করা হবে। এটাকে বিভিন্ন ভাবে সিস্টেম করে, মানে প্রথমে সিস্টেম করা হয়েছে, তারপরে অনুযায়ী এভাবে ভাগ করে করে আপনার এই এসএস কোড নির্ধারণ করা হয়। তাহলে প্রথমে পণ্য গ্রুপ আকারে ভাগ করা হয়, সেকশন ভিত্তিক। সেকশন মানে অধ্যায় ভিত্তিক। তো অধ্যায় ভিত্তিক ভাগ করা হয়, এরপরে আবার এটাকে সাব ভাগ করা হয়, আবার পুনরায় ভাগ করা হয়। এবার ভাগ করতে করতে এসএস কোড নির্ধারণ করা হয়। তো এর প্রথম 6টা ডিজিটালি সংখ্যানুক্রমিক কোড দ্বারা চিহ্নিত করা হয়। কোন দেশ এই গ্রুপকে তাদের সুবিধার জন্য বিভক্ত করতে চাইলে 6 ডিজিট অবর্তিত রেখে পরবর্তীতে 8 বা 10 ডিজিট বা 12 ডিজিট পর্যন্ত বর্ধিত করতে পারে। তো এই হারমোনাইজড কোডকে পণ্যের পূর্বে এই কোডিং সিস্টেমটাকে আরো সহজীকরণ করার জন্য এর পূর্বে ড্যাশ ব্যবহৃত হয়ে থাকে। 6 ডিজিটের পরে, মানে প্রথম 4 ডিজিটের পরে সংখ্যাগুলো চেঞ্জ করার জন্য পরবর্তীতে এই ড্যাশ ব্যবহৃত হয়ে থাকে। ড্যাশের মাধ্যমে বোঝাতে হয়। তা ড্যাশ কোথাও এক এক ড্যাশ, কোথাও 2 ড্যাশ, কোথাও 3 ড্যাশ, কোথাও 4 ড্যাশ পর্যন্ত ব্যবহার করা হয়। এই ড্যাশ সিস্টেমটা এইচএস কোডের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ড্যাশটা না বুঝলে সঠিক এইচএস কোড পর্যন্ত পৌঁছানো বা ওই এইচএস কোডটা সঠিক আছে কিনা, এটা অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। সুতরাং এই ড্যাশের বিষয়টা খুব সহজ একটা ব্যাপার। এটাকে বুঝতে হবে। বুঝলে আমরা মোটামুটি এইচএস কোডটা খুব সহজে বুঝতে পারবো যে আসলে এটা কি জিনিস, এইচএস কোডটা কিভাবে নির্ধারণ করা হয়, এর সঠিক রয়েছে কিনা, এই বিষয়গুলো। তো এই গুরুত্ব কি, এইচএস কোডের আসলে কেন প্রয়োজন, এর গুরুত্বটা কি? এটা একটা হলো একটা ইউনিফর্ম আইডেন্টিফিকেশন অফ গুডস, মানে একটা পণ্যের একটা ইউনিফর্ম আইডেন্টিফিকেশন। যেমন মোবাইলকে যদি আমরা ইংরেজিতে মোবাইল বলি, বাংলায় আমরা কি বলি, মুঠোফোন বলি, অন্য দেশে এক এক নামে ডাকে। কিন্তু এর যে একটা কোডিং সিস্টেম থাকবে এইচএস কোড, এই কোডটা দেখলে কিন্তু সব দেশ বুঝবে যে এটা সেলফোন বা এটা মোবাইল ফোন, এটার কাজে। তো এই ইউনিফর্মিটি নিয়ে আসার জন্য পণ্যের ডেসক্রিপশনে বা পণ্যের নামের ক্ষেত্রে বা পণ্যের কোডিং সিস্টেমের জন্য একটা ইউনিফর্মিটি নিয়ে আসার জন্য মূলত এইচএস কোডটা প্রয়োজন হয়। এরপর ডিউটি পারপাস এবং ডিউটি ক্যালকুলেশন, ট্যাক্স বেজ, অর্থাৎ কোন পণ্যের কি নাম, এই যে কোডিং সিস্টেম হওয়াতে সুবিধা রাখি। যেমন আমরা যদি একটা মগ বলি, মগকে আমরা সিরামিকের মগ আছে, কাচের মগ আছে, প্লাস্টিকের মগ আছে, এই তারপর স্টিলের মগ আছে, মাটির মগ আছে, বিভিন্ন ধরনের আছে। তো ফলে এটা যদি শুধু মগের এইচএস মগের আপনার ইয়ে থাকে, আমরা যদি মগের এইচএস কোড নির্ধারণ করতে পারি, স্টিলেরটা হলে স্টিলেরটা চলে যাবে, তারপরে সিরামিক হলে সিরামিকটা চলে যাবে। তো সেই অনুযায়ী প্রত্যেকটা কোডের অধীনে তার নির্ধারিত যে শুল্ক করা দিয়ে থাকবে, সেই শুল্ক করা দিয়ে আদায় করা যাবে এবং ডিউটিটা ক্যালকুলেশন করা যাবে। তারপর মেনটেনিং প্রপার স্ট্যাটিস্টিক্স অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, এবং এই এসএস কোড নির্ধারণ করার ফলে যে এবং ইম্পোর্ট এক্সপোর্টের সঠিক স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানটা আমরা সহজেই বের করতে পারবো, যে এসএস কোড ভিত্তিক। এই এসএস কোড দিয়ে সার্চ দিলেই চলে আসবে যে কোন পণ্য কতটুকু, কোন এসএস কোডের অধীন কি পরিমাণ ইম্পোর্ট এক্সপোর্ট হলো, এই তথ্যগুলো আমরা সহজেই স্ট্যাটিস্টিক্সটা মেনটেন করতে পারবো।
এরপর এনফরমেন্স অফ ন্যাশনাল লজ এন্ড ইন্টারন্যাশনাল ট্রিটিস, অর্থাৎ এই যে আইনের ন্যাশনাল জাতীয় এবং আন্তর্জাতিক যে আইনের যে বিধিবিধান সেগুলোকে ইনফরমেন্স ইনফরমেন্স কি এনফোর্সমেন্ট করার জন্য মূলত এটা বেশি প্রয়োজন। তার কারণ অনেক সময় এসএস কোড গুলো দেওয়া থাকে আইনে যে অমুক এসএস কোডের পণ্য আমদানি নিষিদ্ধ, অমুক এসএস কোডের পণ্য রপ্তানি নিষিদ্ধ, বা এই এসএস কোডের পণ্য এই এই শর্ত সাপেক্ষে আমদানি করা যাবে। তো এসএস কোড গুলো যদি আমরা নির্ধারণ করতে পারি তাহলে ওই আইনটাকে এনফোর্সমেন্ট করতে পারবো খুব সহজে, যে হ্যাঁ এই এসএস কোডের পণ্যটা আমদানি নিষিদ্ধ। কিন্তু যদি বর্ণনা অনুযায়ী হয় তাহলে কিন্তু এটা সহজে করা যাবে না, কারণ বর্ণনা একটু এদিক সেদিক হয়ে গেলে তখন আর মিলবে না, বিতর্ক সৃষ্টি হবে। কিন্তু এসএস কোড অনুযায়ী যখন ক্লাসিফিকেশন করা যাবে তখন এসএস কোডের মধ্যে পড়ে গেলে তখন আর এটা এনফোর্সমেন্ট করা সহজ হয়। এরপর মনিটরিং অফ কন্ট্রোল গুডস, ওয়েস্ট, নার্কোটিক্স ইটিসি, বিভিন্ন ধরনের যেমন নার্কোটিক্স বা মাদক দ্রব্য অথবা যে বিভিন্ন দেশের জন্য হুমকি স্বরূপ এরকম পণ্যাদি, হ্যাঁ, তারপর বিভিন্ন দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি, বা ওয়েস্টেজ, যেগুলো যে গার্বেজ বা ওয়েস্টেজ গুলো এক দেশ থেকে আরেক দেশে পাঠিয়ে দেয়, এখন উন্নত বিশ্বে করে কি তাদের ওয়েস্টেজ গুলো অনুন্নত দেশে পাঠিয়ে দেয়। তো এই এগুলোকে ঠেকানোর জন্য বা নার্কোটিক্স কে ঠেকানোর জন্য বা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য অথবা দেশের পরিবেশ রক্ষার জন্য, যেমন ধরেন বাংলাদেশ থেকে ব্যাং ট্যাং বা এগুলো রপ্তানি নিষিদ্ধ, ব্যাং সাপ এগুলো রপ্তানি নিষিদ্ধ। তা আমরা যদি এগুলোর সঠিক এসএস কোডটা জানা থাকে তাহলে সেই এসএস কোডের মাধ্যমে আমরা এগুলো রপ্তানি করার সময় এগুলো আটকে দিব, অথবা আমদানি করার সময় যে বিষয়গুলো নিষিদ্ধ বা আমদানি করতে গেলে শর্ত সাপেক্ষে আমদানি যোগ্য সেগুলো এসএস কোড জানা থাকলে আমরা সহজেই এগুলো আটকে দিতে পারবো বা এগুলোকে চিহ্নিত করতে পারবো। তারপরে ইন্টারন্যাশনাল ট্রেড নেগোসিয়েশনের ক্ষেত্রেও কিন্তু আমার এটা সহজীকরণ হবে, কেননা আমি যদি এসএস কোড জানি তাহলে সেই এসএস কোড অনুযায়ী ইন্টারন্যাশনালি তাদের সাথে ট্রেড নেগোসিয়েশন করতে পারবো যে এই এসএস কোডের পণ্য, কারণ এসএস কোড বললেই সে বুঝতে পারবে যে আসলে কি জিনিস এটা। অনেক সময় নাম বা পণ্যের ডেসক্রিপশন অনুযায়ী সে চিনতে পারে না, বুঝতে পারবে না, কিন্তু আমরা এসএস কোড যখন বলবো তখন তারা সঠিকভাবে চিনতে পারবে এবং নেগোসিয়েশনে খুব সহজ হবে, আমদানি রপ্তানি কার্যক্রম খুব সহজ হবে। তো এই ইম্পর্টেন্স কি, এর ইম্পর্টেন্সটা হলো ইফেক্ট অন দা ডিউটি রেটের উপরে এটা মোটামুটি এটা ইফেক্ট করে। যে এই অনুযায়ী এসএস কোড অনুযায়ী এর ডিউটি রেট গুলো দেওয়া থাকে, আমরা দেখবো একটু পরে যে আসলে কিভাবে এসএস কোডের উপরে ডিউটি রেট নির্ভর করে বা সেই অনুযায়ী কিভাবে দেওয়া থাকে। আর সিকিউরিটি ফিলিং, বাংলাদেশের বা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বা সিকিউরিটির জন্য হুমকি স্বরূপ কিনা সেই ধরনের পণ্যগুলো আমরা চিহ্নিত করে সহজে দিতে পারবো। তারপর রিস্ক অফ ডিলে, অর্থাৎ একটা পণ্য আমদানি করার ফলে যদি ডেসক্রিপশনে জটিলতা থাকে তখন কিন্তু এই পণ্যটার দেরিতে মানে ছাড় করতে অনেক দেরি হবে বা মূল্যায়ন করতে অসুবিধা হবে। সেক্ষেত্রে এই এসএস কোডটা যদি জানা থাকে, সঠিক এসএস কোড, তাহলে আমরা খুব সহজে মূল্যায়ন করে বা এর আইন কানুন পরিপালন করে আমরা সহজেই কিন্তু ছেড়ে দিতে পারবো বা সহজেই আমরা পণ্যটা ছাড়করণ করতে পারবো। আর রেগুলেটরি রিস্ক যদি থাকে, যে একটা এসএস কোডের বিপরীতে কি 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 ধরনের ব্যাড প্র্যাকটিস থাকলে বা শুল্ককর ফাঁকির প্রবণতা থাকলে অথবা অন্য কোনো থাকলে এই বিষয় থাকলে সেই বিষয়গুলো আমরা খুব সহজেই মিনিমাইজ করতে পারবো এবং সঠিক আইনের ভিত্তিতে সঠিক কার্যক্রম পরিচালনা করতে পারবো। তো এই কারণে কিন্তু এসএস কোডটা বেশি প্রয়োজন হয়। এসএস কোড আর কোন কোন ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, এটা কাস্টমস ছাড়াও ব্যাটের ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন এখন এসএস কোড প্রয়োজন হয় আমাদের বাংলাদেশে, বিশেষ করে আমদানি রপ্তানির ক্ষেত্রে, মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্কের ক্ষেত্রে এবং আহ, এবং মূসক সংক্রান্ত দলিলাতি পূরণের ক্ষেত্রে। বিশেষ করে আমরা যখন মূসক 9.1 যখন দাখিলপত্র পেশ করি, আমাদের মূল্য সংযোজন কর সম্পর্ক শুল্ক আইন 2012 এর অধীন দাখিলপত্র পেশ করার সময় কিন্তু যে পণ্য সরবরাহ করবে বা উৎপাদন করবে বা যে পণ্যের ব্যবসা করবে সেই পণ্যের বিপরীতে এইচএস কোড কত, সেই এইচএস কোডটা কিন্তু ইনপুট দেওয়া লাগে। তো এইচএস কোডটা যদি সঠিকভাবে কেউ বুঝতে না পারে তাহলে সেই পণ্যের ব্যাটের হার কত বা অব্যাহতি আছে কিনা বা সম্পূর্ণ শুল্ক প্রযোজ্য হবে কিনা বা এটা আসলে কি বিষয় আছে, ব্যাটের আইনে কি কি বিষয় আছে ওই ওই পণ্যের ক্ষেত্রে, এটা কিন্তু জানা সম্ভব হয় না। বর্তমানে যারা বিশেষ করে ব্যাট নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু এখন এইচএস কোড জানাটা অপরিহার্য হয়ে গেছে, কারণ এইচএস কোড না জানলে তিনি সঠিকভাবে ওই পণ্যের জন্য তার রিটার্ন দাখিল করতে পারবেন না, অথবা যে উপকরণ বা সহগ ঘোষণা দাখিল করতে পারবেন না, ব্যাটের হার সঠিক করতে পারবেন না, রেয়াত নিতে পারবেন না, কারণ রেয়াত নেওয়ার জন্য কিন্তু এখন এইচএস কোডের প্রযোজ্যতা রয়েছে, মূসক চালানেও কিন্তু এইচএস কোড লিখতে হয়। তো সুতরাং এইচএস কোডের গুরুত্ব কিন্তু অপরিহার্য, শুধু আমদানি রপ্তানি বা কাস্টমস এর জন্য না, ব্যাটের ক্ষেত্রেও কিন্তু এইচএস কোড অনেক গুরুত্বপূর্ণ। কারণ ওই এইচএস কোডটা জানতে পারলেই আমি মানে ক্লিয়ার হতে পারবো, কনফার্ম হতে পারবো যে আমার আসলে ওই পণ্যের এইচএস কোড অনুযায়ী, ওই পণ্যের ডেসক্রিপশন অনুযায়ী ওই পণ্যের উপরে ভ্যাট কত বা অব্যাহতি আছে কিনা, থাকলে কোন পর্যায়ে অব্যাহতি বা এসডি আছে কিনা, অথবা এটা কি বিষয় আছে, হ্যাঁ, ব্যাটের হারটার, এই সবগুলো বিষয় আমরা মোটামুটি ক্লিয়ার হতে পারবো। আর আমদানি রপ্তানির ক্ষেত্রে তো এতক্ষণ বললামই যে আন্তর্জাতিক বাণিজ্য যদি
করতে হয়, সেক্ষেত্রে এইচএস কোডের অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। তো এই দুইটা ক্ষেত্রে মূলত আমদানি, রপ্তানি এবং মূল্য সংযোজন কর ও ভ্যাটের ক্ষেত্রে, সম্পর্ক শুল্কের ক্ষেত্রে এই ৩-৪টা পর্যায়ে কিন্তু এইচএস কোডের প্রয়োজনীয়তা রয়েছে। এইচএস কোড আসলে কিসের মাধ্যমে কার্যকর হয়েছে? আপনারা জানেন যে এইচএস কোডটা মূলত কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ বাংলাদেশে বর্তমানে কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ রয়েছে। এই ১৯৬৯ সালের যে আইনটি কাস্টমস আইন, এই আইনের ৪টি শিডিউল রয়েছে। এই ৪টা শিডিউলের মধ্যে একটা হলো ফার্স্ট শিডিউল, সেকেন্ড শিডিউল, থার্ড শিডিউল এবং ফোর্থ শিডিউল। তো এর যে ৪টা শিডিউল, তার মধ্যে ফার্স্ট শিডিউলটাই হইলো মূলত এই শুল্ক কর আরোপযোগ্য পণ্যের তালিকা। হ্যাঁ? শিডিউলটা হইলো মূলত কাস্টমস আইন ১৯৬৯ এর ৪টা শিডিউলের মধ্যে ১ম শিডিউল হলো শুল্ক কর আরোপযোগ্য পণ্যের তালিকা। এই তালিকাটাই মূলত এই এইচএস কোডের মাধ্যমে এবং ডেসক্রিপশনের মাধ্যমে এবং এখানে ভ্যাটের হারটা নির্ধারণ করে দেয়া আছে। তো এই ৪টা শিডিউলের মধ্যে ১ম শিডিউলটা হলো শুল্ক কর আরোপযোগ্য পণ্যের জন্য কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ এর অধীনে, এবং এই এইচএস কোডটা মূলত ফার্স্ট শিডিউল অনুযায়ী কার্যকর। তো ভ্যাটের ক্ষেত্রে আমরা যে ভ্যাটের ক্ষেত্রে সম্পর্ক শুল্ক এবং ভ্যাটের জন্য যে এইচএস কোড ব্যবহার করব পণ্যের, সেটাও কিন্তু এই কাস্টমস আইনের ফার্স্ট শিডিউলের মাধ্যমে যে এইচএস কোড, সেই একই এইচএস কোড ব্যবহার করব। ১৯৯১ সালের ভ্যাট আইনে যে পণ্যের জন্য যে কোড, কমোডিটি ডেসক্রিপশন কোড ব্যবহার করা হইতো, সেই কোডটা ছিল সি নাম্বার দিয়ে একটি কোড ছিল। কিন্তু বর্তমান আইনে আর ওই পণ্যের জন্য কিন্তু ওই সি নাম্বার দিয়ে সেই কোডটা নেই। এখন সকল ক্ষেত্রেই, ভ্যাটের ক্ষেত্রেও কিন্তু এই ফার্স্ট শিডিউল অনুযায়ী কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ এর ফার্স্ট শিডিউলের যে এইচএস কোড দেয়া আছে, সেই এইচএস কোড গুলো ব্যবহার করতে হবে। কারণ এই এইচএস কোড গুলো ব্যবহার করা ছাড়া ওই দলিলাদি সঠিকভাবে পূরণ করা সম্ভব না। তাহলে আমরা জানলাম যে এইচএস কোডটা মূলত কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ এর ১ম তফসিলের মাধ্যমে কার্যকর বা চালু করা হয়েছে। তো একটা পণ্যের আমরা যে এইচএস কোড নির্ধারণ করব, সেই এইচএস কোড নির্ধারণ করার জন্য কিছু পূর্ব পরিকল্পনা বা পূর্ব প্রস্তুতি রয়েছে। এই প্রস্তুতিগুলো কি জিনিস? এই প্রস্তুতিগুলো যদি না থাকে, তাহলে আমি সঠিক এইচএস কোডে যেতে পারবো না। এইচএস কোড নির্ণয়ের আগে বা এইচএস কোড বিষয়ে জানার আগে, একটা পণ্যের বা একটা বিষয়ের এইচএস কোড নির্ণয় করতে হলে তার যে বিষয়গুলো আমার জানা প্রয়োজন, সেটা হলো ডেসক্রিপশন অফ গুডস, পণ্যের বর্ণনা, কমার্শিয়াল ডেসক্রিপশন, মূলত কমার্শিয়াল ডেসক্রিপশন বা ডেসক্রিপশন যেটাই বলেন, বিবরণ বা বর্ণনা, পণ্যের যে বিবরণটা আছে, পণ্যের সঠিক বিবরণটা কিন্তু আমাদেরকে জানতে হবে। সঠিক বিবরণ না জানলে আমরা এই পণ্যের এইচএস কোড নির্ধারণ করতে পারবো না। তো পণ্যের এইচএস কোড গুলো কি? এইচএস কোড কি, কত নম্বর এইচএস কোড হবে সেটা নির্ধারণ করার জন্য পণ্যের প্রথমেই ডেসক্রিপশন জানতে হবে, যে এই পণ্যটার আসলে বিবরণটা কি, এর বাণিজ্যিক বর্ণনাটা কি, বা পণ্যটাকে কি নামে ডাকা হয়। তারপরে জানতে হবে এর কোয়ালিটি, পণ্যটা কোন কোয়ালিটির আসলো, উক্ত পণ্যের কোয়ালিটি নির্ধারণ করতে হবে, এটা কি প্রাইমারি কোয়ালিটি নাকি সেকেন্ডারি কোয়ালিটি, ইত্যাদি নিশ্চিত করতে হবে। কারণ কোয়ালিটি অনুযায়ী কিন্তু যেমন পিপি দানার ক্ষেত্রে প্রাইমারি কোয়ালিটি হলে এক এইচএস কোড, সেকেন্ডারি কোয়ালিটি হলে আরেক এইচএস কোড। কিছু কেমিক্যাল আছে, সেগুলোর ক্ষেত্রে প্রাইমারি কোয়ালিটি হলে এক এইচএস কোড, সেকেন্ডারি কোয়ালিটি হলে আরেক এইচএস কোড। সুতরাং এর কোয়ালিটিটাও কিন্তু লাগবে, যে পণ্যটার ডেসক্রিপশন জানলাম তারপর কোয়ালিটি জানলাম, কারণ কোয়ালিটি অনুযায়ী এইচএস কোড ভেরি করে। তারপর একটা কন্ডিশন, কোন কন্ডিশনে আমদানি করা হয়েছে, এটা কি খুচরা প্যাকেটে আমদানি করা হয়েছে, নাকি বাল্ক আকারে আমদানি করা হয়েছে, না ড্রামে আমদানি করা হয়েছে, নাকি 10 কেজির প্যাকেটে আমদানি করা হয়েছে, নাকি বস্তায় আমদানি করা হয়েছে, নাকি খোলা আমদানি করা হয়েছে, না ফ্লেক্সি প্যাকে আমদানি করা হয়েছে, এই কন্ডিশনটা কিন্তু লাগে। এবং এইটা কি সিকিডি অবস্থায় আমদানি হয়েছে নাকি সিবিইউ অবস্থায় আমদানি করা হয়েছে, হ্যাঁ, তা এইটা কিন্তু প্রয়োজন হয়। বা এসকিডি অবস্থায় আমদানি করলে সেটা অনুযায়ী, কারণ এগুলো অনুযায়ী, যেমন একটা মোটর গাড়ি যদি কেউ কমপ্লিট নিয়ে আসে, সেক্ষেত্রে এক ধরনের এইচএস কোড হবে। কেউ সিকিডি আনলে এক ধরনের এইচএস কোড, সিবিইউ আনলে এক ধরনের এইচএস কোড, এসকেডি আনলে আরেক ধরনের এইচএস কোড। এবং সেখানে ক্যাপাসিটির ব্যাপার আছে, ক্যাপাসিটি অনুযায়ী এইচএস কোড নির্ধারণ হয়। সেক্ষেত্রে যেমন সিলিন্ডার ক্যাপাসিটি, মোটর গাড়ির ক্ষেত্রে সিলিন্ডার ক্যাপাসিটির ব্যাপার থাকে, যে এত থেকে এত সিসি হলে এই এইচএস কোড, এতর উপরে গেলে এই এইচএস কোড। হ্যাঁ, তারপর যেমন এয়ার কন্ডিশনের ক্ষেত্রে এত থেকে এত বিটিইউ হলে এইচএস কোড, বা এর উপরে গেলে অন্য এইচএস কোড। সুতরাং যে পণ্যটা আসবে তার ক্যাপাসিটি এবং থাকতে হবে, যে আসলে কি ধরনের ক্যাপাসিটি, এর কি কন্ডিশনে আমদানি করা হয়েছে, এর কোয়ালিটি কি, এর ডেসক্রিপশন কি। তারপরে কিছু কিছু ক্ষেত্রে আবার দেখতে হয় যে এটা আসলে কি ধরনের পণ্য, এটা কি যেমন টুথব্রাশ, অনেক সময় টুথব্রাশ আছে এখন বর্তমানে, আপনার জানেন আধুনিক যুগে এখন মোটরাইজড কিছু টুথব্রাশ আছে, হ্যাঁ, ইলেকট্রিক টুথব্রাশ, অর্থাৎ ব্যাটারি দেওয়া আছে, এটাকে সুইচ দিলে মুখে ধরে রাখলেই অটোমেটিক ঘুরে ঘুরে দাঁত পরিষ্কার করে ফেলবে। তাহলে এটা দেখো, এখানে কিন্তু মোটরাইজড টুথব্রাশ, আমরা যদি এটাকে শুধু টুথব্রাশ বলি, তাহলে কিন্তু এটা সঠিক এসএস কোড বোঝা যাবে না। তাই এটাকে বলতে হবে ইলেকট্রিক টুথব্রাশ, হ্যাঁ, বা মোটরাইজড টুথব্রাশ।
বা ব্যাটারি অপারেটেড টুথব্রাশ, হ্যাঁ এই ধরনের বলতে হয়। তাহলে পণ্যের কিন্তু ডেসক্রিপশনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এটা কি ধরনের কন্ডিশনে বা কি ধরনের কোয়ালিটি, কি ধরনের ক্যাপাসিটি, এগুলো জানতে হবে। তারপর দেখতে পাবো যে লিটারেচার অফ গুডস, অনেক সময় লিটারেচার প্রয়োজন হয়, কারণ লিটারেচার ছাড়া এই পণ্যের সঠিক বিবরণ জানা যায় না। লিটারেচারটা বেশি প্রয়োজন হয় সাধারণত ইয়ের ক্ষেত্রে, এই কি বলে এটাকে, রাসায়নিক দ্রব্যের ক্ষেত্রে, বিশেষ করে কেমিক্যালের ক্ষেত্রে এটা প্রয়োজন হয়, কারণ কেমিক্যাল তো অনেক সময় কেমিক্যালের সঠিক ডেসক্রিপশন বোঝা যায় না। অনেক সময় নাম দিয়ে কেমিক্যাল বোঝা যায় না যে ইনগ্রেডিয়েন্টস গুলো কি আছে, এটা কি কাজে ব্যবহৃত হয়, এর কেমিক্যাল কম্পাউন্ড গুলো কি কি আছে। সুতরাং এই কেমিক্যালের ক্ষেত্রে আবার আসলে লিটারেচার প্রয়োজন হয়। এছাড়াও অন্যান্য অনেক ক্ষেত্রেও লিটারেচার প্রয়োজন হতে পারে, একটা নতুন পণ্য আসলো যেটা আমরা বুঝতে পারছি না, তো সেক্ষেত্রেও কিন্তু এটা লিটারেচার প্রয়োজন হয়। লিটারেচার দেখে কনফার্ম হওয়া যায় যে এটা পণ্য এই, এর বৈশিষ্ট্য এই, এমন ক্ষেত্রে ব্যবহার হয়, অথবা এর ক্যাপাসিটি এই, এটার এই বিষয়ে আছে। হুম। যেমন কিছুদিন আগে একজন নিয়ে আসছে যে ট্রান্সফরমার নিয়ে আসছে। তো ট্রান্সফরমারের ভিতরে কিন্তু বড় ধরনের ট্রান্সফরমার হলে, সরি শান্ট রিয়েক্টর নিয়ে আসছে, হ্যাঁ। তো শান্ট রিয়েক্টরের মধ্যে কিন্তু আবার এক ধরনের তেল ব্যবহৃত হয়, যেমন ট্রান্সফরমারের মধ্যে অ্যাসিড ব্যবহৃত হয় বা অন্য ট্রান্সফরমার অয়েল ব্যবহৃত হয়। আবার শান্ট রিয়েক্টরের ক্ষেত্রেও কিন্তু এক ধরনের তেল ব্যবহৃত হয় শান্ট রিয়েক্টরের ভিতরে। তো দেখা গেল যে ওই শান্ট রিয়েক্টরের ওজন 73 টন, কিন্তু দেখা গেছে ওর এটাকে সিবিইউ কন্ডিশনে নিয়ে আসছে, এর তেলও নিয়ে আসছে 30 টন। তো এখন 30 টন তেল দেখে এটা কি ওই শান্ট রিয়েক্টরের ভিতরে মানে ব্যবহৃত হবে কিনা, এটা কিন্তু সহজে বোঝা যাচ্ছিল না। তার কারণ 30 টন তেল, এটা সিবিইউ বা এসকেডি বা আলাদাভাবে নিয়ে আসছে, তখন এই তেলটা 30 টন তেল দেখলে যে কেউ বলতে পারো যে এই তেল তো এর ভিতরে এর সাথে যাবে না। তো তখন কিন্তু এর লিটারেচার প্রয়োজন হবে যে আসলে শান্ট রিয়েক্টর, তার কারণ কি, এটা তো আমরা তো অনেক ইঞ্জিনিয়ার হয় না, কাস্টমস করেছে, তারা তো ইঞ্জিনিয়ার না, তারা তো বুঝতে পারে না যে এর ভিতরে আসলে কি জিনিস কতটুকু ব্যবহৃত হয়। তখন কিন্তু লিটারেচার প্রয়োজন হয় যে আসলে এটা কিভাবে তৈরি, এর কতটুকু তেল লাগবে, এর ক্যাপাসিটি কি, কিভাবে কি হবে, ডিসক্রিপশন গুলো প্রয়োজন হয়। তখন নির্ধারণ করা যায় যে আসলে এর ভিতরে কি পরিমাণ কতটুকু ব্যবহার হবে, সেই অনুযায়ী তখন নির্ধারণ করা যায়। তাহলে একটা পণ্যের এসএস কোড নির্ধারণ করার জন্য প্রথমেই আমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে, এই প্রস্তুতিগুলো থাকতে হবে। এই প্রস্তুতিগুলো থাকলে তারপর আমরা এসএস কোড কিভাবে নির্ধারণ করতে হয় সেখানে যেতে পারবো। আমার এই পূর্ব প্রস্তুতিগুলো অবশ্যই থাকতে হবে। এই পূর্ব প্রস্তুতি স্বরূপ আমার ডেসক্রিপশন অফ গুডস জানা থাকতে হবে, তারপর কোয়ালিটি জানা থাকতে হবে, কন্ডিশন জানা থাকতে হবে, ক্যাপাসিটি জানতে হবে, লিটারেচার অফ গুডস, এই বিষয়গুলো আমরা জানলে তারপরে আমরা পরবর্তী ধাপে যাব। এরপরে আমার এগুলোর ভিত্তিতেই এই পণ্যের এসএস কোড নির্ধারণ করার জন্য আমাকে 5টা কোশ্চেনের অ্যান্সার বের করে নিতে হবে। যখন আমি এই জিনিসগুলো পেয়ে যাব, তাহলে কি এই 5টা কোশ্চেনের অ্যান্সার যদি আমি পেয়ে যাই, তাহলে আমি সঠিক এসএস কোডে খুব সহজেই পৌঁছে যেতে পারবো এবং সঠিক এসএস কোড নির্ণয় করতে পারবো। তাহলে এই 5টা কোশ্চেনের অ্যান্সার এগুলো কি কি? প্রথম কোশ্চেন হলো হোয়াট ইজ ইট, মানে ওই যে ডেসক্রিপশন, কমার্শিয়াল ডেসক্রিপশন, আসলে পণ্যটা কি। এই প্রশ্নের যখন উত্তর পেয়ে যাবেন যে আসলে পণ্যটা কি, অর্থাৎ এই পণ্যটা কি নামে ডাকা হয় বা পণ্যটা আসলে কি বলা হয়, এটা কি কি কাজে ব্যবহৃত হয়, সেটা পরে আসবে। প্রথমে আমরা জানতে হবে যে পণ্যটা আসলে কি। এটা কি মোবাইল, এটা কি ওয়্যারলেস, এটা কি টেলিফোন সেট, নাকি এটা একটা খেলনা, নাকি এটা একটা ভিডিও গেম, নাকি। এই পণ্যটাকে জানতে হবে, যে আমি হাতে পাওয়ার পরে আমাকে আগে প্রথমেই জানতে হবে যে আসলে হোয়াট ইজ ইট, এই পণ্যটা কি। তারপর জানতে হবে হোয়াট ইজ দ্য সাবস্টেন্স অর ম্যাটেরিয়াল কম্পোজিশন। এরপর জানতে হবে যে এই পণ্যটার সাবস্টেন্স বা ম্যাটেরিয়াল কম্পোজিশন কি, কোন কোন উপকরণের সমন্বয়ে বা কোন কোন পদার্থের সমন্বয়ে এই পণ্যটা তৈরি করা হয়েছে। তো এই পণ্যটার যদি ম্যাটেরিয়াল গুলো আমরা জানতে পারি, তারপর আমরা পরের ইয়েতে যাবো যে হোয়াট ইজ দ্য ফাংশন অর ইউজ। এরপর যাবো যে এই পণ্যটার ফাংশনটা ইউজ বা ইউজটা কি, কোথায় ব্যবহৃত হয়ে থাকে। হ্যাঁ, অনেক সময় ব্যবহার ভেদেও কিন্তু এর এসএস চেঞ্জ হয়ে যায়। তো কোথায় ব্যবহৃত হয়, ধরেন একটা সুইচ আসলো, হ্যাঁ, এখন দেখলাম যে এই সুইচটা কোথায় পাবে, এটা কি ইলেকট্রিক সুইচ, না রেফ্রিজারেটরের সুইচ, নাকি কোনো মেশিনের সুইচ, নাকি কোনো বৈদ্যুতিক যন্ত্রের সুইচ, বা এটা কিসের সুইচ, নাকি স্পেশাল সুইচ না আদার সুইচ। তো সুইচ আসলে কোন ধরনের সুইচ, হ্যাঁ, এটা ফাংশনটা কি, এটা কিসে ব্যবহার হয়, সেটা কিন্তু আমাকে জানতে হবে। তারপর আন্ডার হোয়াট ফর্ম ইট ইজ ইম্পর্টেন্ট, মানে কোন ফরম্যাটে আমদানি করা হয়েছে, এটার কোয়ালিটি, ক্যাপাসিটি, প্যাকিং সাইজ, কন্ডিশন, হ্যাঁ, অর্থাৎ এর মধ্যে কি কোয়ালিটি আছে, এটা কতটুকু ক্যাপাসিটির, ধারণ ক্ষমতা কত, এটার প্যাকিং সাইজ কত, এটা কি রিটেইল প্যাকিং হলে এক ধরনের হয়, অনেক সময় যে ভ্যাট রেজিস্টার্ড প্রতিষ্ঠান আমদানি করলে এক ধরনের হয়, বা ভ্যাট রেজিস্টার ছাড়া কমার্শিয়াল আমদানি হলে এক ধরনের হয়। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনার এই কোন কন্ডিশনে বা কি ধরনের প্যাকেটে বা কোন সাইজে আনা হয়েছে সেটাও কিন্তু জানতে হবে।
তারপরে ইজ ইট দা অনলি পসিবল ক্লাসিফিকেশন, এরপর আমরা যখন ক্লাসিফিকেশন যাব তখন দেখবো যে কি এটাই সম্ভাব্য ক্লাসিফিকেশন নাকি আরো আছে। একাধিক যদি থেকে থাকে তখন আমরা আবার এগুলো থেকে বাছাই করতে হবে যে কোনটা সম্ভব হতে পারে। তো এগুলো দেখে আমাদেরকে এই 1 থেকে 5 এর যে সম্ভাব্য কোশ্চেনগুলোর অ্যান্সার, এই কোশ্চেনগুলোর অ্যান্সার জানা না থাকলে আমরা সঠিক এইচএস কোডে পৌঁছাতে পারবো না। সুতরাং একটা পণ্যের এইচএস কোড জানার জন্য বা এইচএস কোড বোঝার জন্য, এইচএস কোড নির্ধারণ করার শুরুতেই আমাদেরকে এই পণ্যগুলোর ওই পণ্য সম্পর্কে এই তথ্যগুলো বা এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই জেনে নিতে হবে। তো আমাদের দেশে যে এইচএস কোড থেকে ডিজিট সংখ্যা কত আপনারা হয়তো দেখে থাকবেন, আর যারা না দেখছেন তারাও দেখবেন এখন থেকে, যে এইচএস কোডটা হলো মূলত 8 ডিজিটের আমাদের দেশে। কোন কোন দেশ এটা 10 ডিজিটও ব্যবহার করে থাকে, কোন কোন দেশ এটা 12 ডিজিটও ব্যবহার করে থাকে, আর কোন দেশ এটা 8 ডিজিটও ব্যবহার করে থাকে। তবে আমাদের দেশে এটা 8 ডিজিটের হয়ে থাকে। এই 8 ডিজিটের মধ্যে প্রথম যে 4 ডিজিট সেটা হলো হেডিং। হ্যাঁ, প্রথম 4 ডিজিটকে বলা হয় হেডিং। তো প্রথম 4 ডিজিট হলো হেডিং, এরপর 2 ডিজিট সহ প্রথম 6 ডিজিট হলো সাব হেডিং। তাহলে 4 ডিজিট হলে হেডিং, 4 ডিজিটের সাথে যখন আরো 2টা ডিজিট যোগ হবে তখন 6 ডিজিট মিলে হবে সাব হেডিং। এরপরে আরো 2টা হেডিং যোগ হবে, তারপরে সেই 2টা হেডিং সহ মোট এইচএস কোড হবে 8 ডিজিটের। হেডিং এর প্রথম 2টি ডিজিট হলো চ্যাপ্টারকে নির্দেশ করে, অর্থাৎ হেডিং এর যে প্রথম 8 ডিজিট, সেই 8 ডিজিটের মধ্যে প্রথম 2টা ডিজিটকে হলো হেডিং এর হেডিং এ ওই হেডিং এর চ্যাপ্টারকে নির্দেশ করে, যে কত নাম্বার চ্যাপ্টারে এই এইচএস কোডটা অবস্থিত সেই চ্যাপ্টারটা নির্দেশ করে। পরবর্তী 2 ডিজিট চ্যাপ্টারে হেডিং এর অবস্থান নির্ধারণ করে, ওই চ্যাপ্টারে ওই হেডিংটা কোথায় অবস্থান করছে সেটা নির্ণয় করে পরবর্তী 2 ডিজিট। তাহলে এই 4 ডিজিট হলো মোট হেডিং। তাহলে 4 ডিজিটের হেডিং এর মধ্যে প্রথম 2 ডিজিট হলো যে কত নাম্বার চ্যাপ্টারে অবস্থিত। এরপরে 2 ডিজিট মিলে 2 ডিজিটে বোঝা যায় যে ওই চ্যাপ্টারে ওই হেডিংটা কোথায় অবস্থান করতেছে, কত নাম্বারে অবস্থান করতেছে সেটা। এরপর সাব হেডিং এর শেষের 2 ডিজিট মিলে অবস্থান পণ্যের অবস্থানকে নির্দেশ করে, যে ওই সাব হেডিং এ অনুযায়ী এই 6 ডিজিট মিলে এই পণ্যটা কোথায় অবস্থান করতেছে এই সেকশনে বা এই চ্যাপ্টারের মধ্যে। তারপরে এই ক্ষেত্রে শেষ 2 ডিজিট মিলে পরের 2টি ডিজিট দেশের ক্ষেত্রে ট্যারিফার নির্দেশ করে, এবং লাস্ট যে 2 ডিজিট এটা হলো ট্যারিফার নির্দেশ করে, যে কোন দেশের ক্ষেত্রে কত পার্সেন্ট ট্যাক্স নির্ধারণ করা আছে। ওই ডিজিট অনুযায়ী যখন লাস্ট স্তরে পৌঁছে যাবো তখন আমি সঠিক এসএস কোড অনুযায়ী সঠিক যে পণ্যের ক্ষেত্রে ট্যারিফের হারটা আমরা জানতে পারবো। তো এখানে সংক্ষেপে এই বিষয়গুলো বলা আছে। দেখুন, হারমোনাইজ সিস্টেমে 21টা সেকশন আছে। আমাদের এই বর্তমানে যে ফার্স্ট শিডিউলে 21টি সেকশন আছে এবং 97টি চ্যাপ্টার আছে। এখানে সেকশনে আছে সেকশন নোটস এবং ডেফিনিশন, স্কোপ এবং কি কি বিষয়গুলো এর অধীনে হবে, কি কি বিষয়গুলো হবে না, কোনটা কোন চ্যাপ্টার যাবে, কোনটা ইনক্লুডিং কোনটা এক্সক্লুডিং, এগুলো নির্দেশ করা থাকবে। এরপর প্রতিটা চ্যাপ্টারেও এরকম আলাদা আলাদা নোট আছে, চ্যাপ্টার নোট আছে। সেই চ্যাপ্টারে পণ্যের ডেসক্রিপশন আছে, কোনটা কোনটা চ্যাপ্টারকে কভার করে কোনটা করে না সেগুলো বলা আছে। এরপর হেডিং এর ক্ষেত্রেও ফার্স্ট 2 ডিজিট হেডিং এ নির্দেশ করে, এখানে কি কিভাবে কোন কোন ক্ষেত্রে কোন কোন হেডিং এর আওতায় এই পণ্যটা যাবে কোনটা যাবে না সেগুলো নির্দেশ করে। এরপর সাব হেডিং এর অধীনে এগুলো বলা আছে যে কোন ওই পণ্যটার অবস্থান কি, এই ক্ষেত্রে তার কি হবে সেই বিষয়গুলো নির্ধারণ করে দেওয়া আছে। এইচএস কোড লেখার নিয়ম, এইচএস কোডকে কিভাবে লিখতে হয়। আমরা যখন একটা এইচএস কোড লিখবো তার প্রথম 4 ডিজিট যখন হেডিং যখন লিখবো তখন হেডিং লেখার সময় 2 ডিজিট পর পর একটা ডট ব্যবহার করতে হবে। প্রথম 2 ডিজিট পর একটা ডট, মানে হেডিংটা কি হলো, আমরা জানি যে প্রথম 4 ডিজিট মিলে হলো হেডিং। কিন্তু আমরা যদি কোনো লেখার সময় কোনো চিঠিপত্র বা নোট লেখার সময় বা চিঠি লেখার সময় যখন হেডিং লিখবো তখন কিন্তু এই মাঝখানে এই 2 ডিজিট পরে মাঝখানে একটা ডট ব্যবহার করব, যে শুধু হেডিং লেখার সময়। কিন্তু আমরা যদি সাব হেডিং লিখতে যাই আবার, অর্থাৎ 6 ডিজিট লিখতে যাই, তখন কিন্তু আর এই মাঝখানে ডট ব্যবহার করা যাবে, তখন 4 ডিজিট পরে ডট ব্যবহার করতে হবে। এই তখন আর 2 ডিজিট পরে এই মাঝখানে ডটটা উঠছে। তাহলে আমরা জানলাম যে হেডিং এর যে প্রথম 2 ডিজিট, এই যে 40 আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, হেডিং প্রথম 2 ডিজিট হলো আমার চ্যাপ্টার। এই যেখানে 40 মানে 40 নাম্বার চ্যাপ্টার। আমাদের মোট 98টি চ্যাপ্টার আছে, এখানে 40 নাম্বার হলো 40 নাম্বার চ্যাপ্টার। এরপরে 05 হলো ওই চ্যাপ্টারে এই পণ্যটা অর্থাৎ 4005 এর কোথায় অবস্থান করতেছে সেই অবস্থানটা নির্দেশ করে। এরপর সাব হেডিং হলো 0.10, এই 10 হলো ওখানে ওই পণ্যের অবস্থান, সাব হেডিং এর অবস্থানটা কোথায় আছে। তারপরে এইচএস কোড হলো সম্পূর্ণ এইচএস কোড যখন আমরা লিখতে যাব তখন এই যে এইভাবে লিখবো, প্রথম 4 ডিজিটের পরে একটা ডট, এই যে সাব হেডিং যখন আমরা লিখছি
তখন 4 ডিজিট পরে একটা ডট, এরপরে 2 ডিজিট পরে একটা ডট, এরপরে 2 ডিজিট। তার মানে 2টা ডট ব্যবহৃত হবে মাঝখানে, মোট 8টা ডিজিট হবে। প্রথম 4 ডিজিটের পরে একটা ডট, তারপরে 2 ডিজিটের পরে একটি ডট ব্যবহৃত হবে। এইভাবে 8 ডিজিটের এসএস কোড লিখতে হবে, এটার কোনো বিকল্প নাই। শুধুমাত্র হেডিং লেখার সময় প্রথম 2 ডিজিটের পরে ডট দিতে হবে, আর সাব হেডিং লেখার সময় 4 ডিজিটের পরে এসএস কোড লেখার সময় প্রথম 4 ডিজিট পরে, এরপর পরবর্তী 2 ডিজিট পরে, মানে 6 ডিজিট পরে একটা, 4 ডিজিট পরে একটা, এটা দিতে হবে। এরপর আমরা এই বিষয়গুলো যদি আমরা একটু এইভাবে দেখি, যে অ্যানোটেশন করে ফেলতেছে, এই যে দেখুন, এটা যদি একটা এসএস কোড হয়, এখানে এই যে দেখুন চ্যাপ্টার, আমরা যদি 21069011 এটা যদি একটা এসএস কোড ধরি 8 ডিজিটের, হ্যাঁ, 21069011, এটা একটা এসএস কোড। এই এসএস কোডের মধ্যে প্রথম ডিজিট হলো চ্যাপ্টার, এখানে 21 মানে চ্যাপ্টার 21, তারপরে হেডিং হলো 06 হেডিং অবস্থা, তারপর সাব হেডিং হলো 90 পর্যন্ত, তাহলে 216090 এই পর্যন্ত হলো সাব হেডিং, আর হেডিং হলো 860 পর্যন্ত। এরপর সাব হেডিং আর এসএস কোড সব মিলে এটা হলো 1100। তাহলে এই প্রথম 2 ডিজিট চ্যাপ্টার, পরের 2 ডিজিট মিলে হেডিং, পরের 2 ডিজিট মিলে সাব হেডিং, আর মোট 8 ডিজিট মিলে আমাদের মোট এসএস কোডটা আমরা বুঝতে পারবো। তারপর আসেন ড্যাশের ব্যবহার। ড্যাশটা খুব ইম্পর্টেন্ট আমাদের। ড্যাশটা বুঝতে পারলে আমাদের এসএস কোড বোঝা অনেক সহজ হয়ে যাবে, সঠিক এসএস কোড নির্ণয় করা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। এই জায়গায় একটু মনোযোগ সহকারে শুনলে আপনার খুব ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ড্যাশটা হলো খুব ইম্পর্টেন্ট। এখানে আমি একটা এসএস কোড দিয়েছি, দেখেন 40005, মানে 4005.00.00। এসএস কোডকে আমরা 2 ডিজিট করে পড়বো, হ্যাঁ, 4 ডিজিটের এসএস কোডকে, 8 ডিজিটের এসএস কোডকে আমরা 2 ডিজিট করে পড়বো। তো এখানে বলতে হবে 4005.00.00, এইভাবে পড়তে হবে। তো আমরা জানি যে প্রথম 4 ডিজিট হলো আমাদের হেডিং, হ্যাঁ, এই হেডিংটা আমাদের স্থির থাকে বা এটাকে চেঞ্জ করা যায় না, এটার অনেকগুলো ভাগ হয়ে থাকে, ভাগ হলে তখন ড্যাশ গুলো ব্যবহৃত হয় এই লাস্ট 4 ডিজিট অনুযায়ী। অর্থাৎ প্রথম 4 ডিজিটের ক্ষেত্রে কোনো ড্যাশ ব্যবহৃত হয় না, ড্যাশ ব্যবহৃত হয় সাধারণত এই শেষের এই 4 ডিজিটের জন্য। তো এই মাঝখান থেকে আমরা যদি ক্রমানুযায়ী ধরি, মাঝখানেরটা যদি 1 ধরি, তারপর 2, তারপর 3, তারপর 4, এইভাবে যদি আসি, তাহলে ড্যাশের সংখ্যাটা আমরা এইভাবে নির্ধারণ করতে পারি। এই যে যেমন এখানে বলা আছে যে এখানে 4টা ডিজিট, এখানে কিন্তু দেখেন একটাও ড্যাশ নাই। তার কারণ কি, এই যে ডটের পরে 4টা শূন্য আছে, তার মানে এখানে কোনো পরিবর্তন হয় না, 00000000। তাহলে 4005.00.00, এখানে এই লাস্ট 4 সংখ্যা 0 বিধায় এখানে কিন্তু কোনো ড্যাশ ব্যবহৃত হয় না। তার মানে এখানে কিন্তু হেডিংটা চেঞ্জ হয়নি, হেডিংটা রয়ে গেছে, মূল হেডিং এ আছে। মূল হেডিং এ যখন থাকবে তখন আর চেঞ্জ হবে। তারপরে এই এসএস কোডটাকে যদি আমি এই সংখ্যাগুলো, এই যে লাস্ট 4টা ডিজিট যদি চেঞ্জ হয়ে যায়, যে 40051234, অর্থাৎ এই যে জিরোগুলোর পরিবর্তে যদি আমি প্রমাণ অনুযায়ী 1 2 3 4 এটা ধরি, যে এই মাঝখানে শূন্যটা 1, তারপরে শূন্যটা 2, তারপর শূন্যটা 3, তারপর শূন্যটা 4, মানে এই ডিজিটের অবস্থানটা, এটা যদি 1 নম্বর অবস্থান হয়, এটা 2 নম্বর অবস্থান, এটা 3 নম্বর অবস্থান, এটা 4 নম্বর অবস্থান। এই অবস্থানটা যদি ধরি, তাহলে দেখুন ড্যাশটা বোঝা আমাদের জন্য কত সহজ। তার মানে 1 নাম্বার পজিশনের সংখ্যাটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে একটা ড্যাশ হবে। 2 নাম্বার পজিশনের সংখ্যা চেঞ্জ হলে 2টা ড্যাশ হবে। 3 নাম্বার পজিশনের সংখ্যা চেঞ্জ হলে 3টা ড্যাশ হবে। 4 নাম্বার পজিশনের সংখ্যা চেঞ্জ হলে 4টা ড্যাশ হবে। তার মানে আমাকে দেখতে হবে যে আসলে ড্যাশ দেখে আমি বুঝে ফেলবো যে কয়টা ড্যাশ আছে আর কত নাম্বার সংখ্যাটা চেঞ্জ হয়েছে, বা এটা কার অধীনে, এই বর্ণটা আমি সহজে বুঝে ফেলবো। আমরা পরবর্তী স্লাইডে যাই, তাহলে আমরা সেটা বুঝতে পারবো। এখানে দেখুন, আমরা যদি খুব সহজে বুঝি যে আমাদের হেডিং তো 4005, তাই না, এটা তো এখানে তার ড্যাশ ব্যবহৃত হবে না। এরপরে দেখুন, এই প্রথম শূন্যটার জন্য, প্রথম অবস্থানের জন্য, প্রথম শূন্যের অবস্থানের জন্য 1, পরবর্তী শূন্যের অবস্থানের জন্য 2, পরবর্তী শূন্যের অবস্থা মানে এই সংখ্যার ডিজিটের অবস্থানের জন্য 3, লাস্ট এই সংখ্যার জন্য 4। তাহলে এই সংখ্যাটা যখন চেঞ্জ হবে, তখন এই যে একটা, অর্থাৎ এই জিরোর পরিবর্তে 1 আসলো, একটা ড্যাশ ব্যবহৃত হলো। জিরোর পরিবর্তে এখানে 2 আসলো, 2টা ড্যাশ ব্যবহৃত হলো। জিরোর পরিবর্তে এখানে 3 আসলো, 3টা ড্যাশ ব্যবহৃত হলো। জিরোর পরিবর্তে এখানে 4 আসলো, 4টা ড্যাশ ব্যবহৃত হলো। এখানে একাধারে আমি এই সংখ্যাগুলোর ডিজিটের গুলোর অবস্থানও বুঝিয়েছি এই 1 2 3 দ্বারা,
একইভাবে এই 1 2 3 দ্বারা ড্যাশের সংখ্যা বুঝিয়েছে। তার মানে অবস্থান 1 পরিবর্তন হলে একটা ড্যাশ, অবস্থান 2 পরিবর্তন হলে দুইটা ড্যাশ, অবস্থান 3 পরিবর্তন হলে তিনটা ড্যাশ, অবস্থান 4 পরিবর্তন হলে চারটা ড্যাশ। তো এটা কি এইভাবে লেখে যে নিচে দেখুন চারটা ড্যাশ 4005.1234, সরি এখানে একটা ডট ব্যবহৃত হইতো 12 পরে, এটা ভুল হয়ে গেছে। তাহলে আমরা কি জানলাম যে আমার এই চারটা ডিজিট, শেষ চারটা ডিজিটের এই যে সংখ্যাগুলো ক্রমানুযায়ী, এই সংখ্যাগুলো চেঞ্জ হলে আমার সেই অনুযায়ী আমার যে ড্যাশ ব্যবহৃত হবে এই সংখ্যার ক্রম অনুযায়ী, অবস্থান অনুযায়ী। পরবর্তী স্লাইডে আমরা যাই। আমরা ড্যাশের যে একটা উদাহরণ যদি দেখি এখানে, তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। এই যে অ্যানোটেশন হচ্ছে, কে যেন অ্যানোটেশন করতেছেন। তো আমরা যদি প্রথমেই দেখি যে একটা পণ্যের, ধরেন অ্যালবুমিনের হেডিং হলো 35.02, এটা হলো অ্যালবুমিনের কোড, মানে এই হেডিং। তো এই হেডিং এর আওতায় হলে অ্যালবুমিন, সকল ধরনের অ্যালবুমিন নিয়ে আসলে থাকবে এই এসএস কোডের অধীনে। এবার অ্যালবুমিনের তো আবার ভাগ আছে বিভিন্ন ধরনের। অ্যালবুমিনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? প্রথমে যে এগ অ্যালবুমিন, যদি অ্যালবুমিনটা ডিমের অ্যালবুমিন হয়, ডিমের দ্বারা তৈরি হয়, তাহলে এগ অ্যালবুমিন হবে এক ভাগ। তারপর আরেকটা ভাগ করছে কি মিল্ক অ্যালবুমিন, মানে দুধের অ্যালবুমিন। তারপর আরেকটা ভাগ করছে আদার, অন্যান্য। তাহলে অ্যালবুমিনটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। প্রথমে কি অ্যালবুমিন? এগ অ্যালবুমিন, তারপর মিল্ক অ্যালবুমিন এবং আদার। তো এখানে লক্ষ্য করুন যে এটার ক্ষেত্রেও একটা ড্যাশ, এখানেও একটা ড্যাশ, এখানে একটা ড্যাশ। কেন? এই যে লক্ষ্য করুন, ডিজিটটার দিকে লক্ষ্য করুন, এখানে কিন্তু এগ অ্যালবুমিনের এখানে কোনো ডিজিট নাই। তার কারণ কি? তার কারণ হলো এই এগ অ্যালবুমিনকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। সুতরাং এর এই কারণে আর এখানে কোনো ডিজিট নাই, একে আবার বিভিন্ন ভাগে ভাগ করছে, তার পজিশন অনুযায়ী আবার তার ডিজিট হয়ে যাবে। মিল্ক অ্যালবুমিন যদি হয়ে যায় তাহলে সরাসরি এই মিল্ক অ্যালবুমিনে বসে যাবে, এই জন্য এটার আর ভাগ নাই। মিল্ক অ্যালবুমিন হলে এটার কোনো ভাগ নাই, সরাসরি এখানে বসে যাবে। আর এগ অথবা মিল্ক এর দুটো কোনোটাই যদি না হয় তাহলে আদার্সে চলে যাবে, অন্যান্য। তাহলে দেখুন এখানে একটা ডিজিট, এখানে একটা ডিজিট, এখানে একটা ডিজিট। তার মানে কি? তার মানে হলো যে এরা তিনজনে সমান অধিকারী, অর্থাৎ সমান ক্ষমতা সম্পন্ন। মানে এই তিনজনের লেভেল 1, এই তিনজনে ভাই ভাই। কার? এই অ্যালবুমিনের ভাই কারা? এগ অ্যালবুমিনস, মিল্ক অ্যালবুমিনস এবং আদার। এই তিনজন কিন্তু সমান ক্ষমতা সম্পন্ন। কারণ কি? দেখুন এই যে এর পজিশন কত, এই 1 নম্বর পজিশন চেঞ্জ হয়েছে, এই জন্য একটা ডিজিট। এখানে দেখুন 1 নম্বর পজিশন চেঞ্জ হয়েছে, এই জন্য একটা ডিজিট। তার মানে এই যে মাঝখানে 1 নম্বর পজিশনে কত, 0 এর পরিবর্তে 2 হয়েছে, এই জন্য একটা ডিজিট। এখানে 0 এর পরিবর্তে 9 হয়েছে, মানে 1 নম্বর পজিশনের সংখ্যাটা চেঞ্জ হয়েছে, এই জন্য একটা ডিজিট। তাহলে দেখুন এই অ্যালবুমিনের অধীনে কারা কারা আছে? এগ অ্যালবুমিন, মিল্ক অ্যালবুমিন এবং আদার, এই তিনটা। তো ধরেন আমরা যে পণ্যটা আনলাম, সেই পণ্যটা অ্যালবুমিন আনলাম, সেই পণ্যটা হলো এগ অ্যালবুমিন, ঠিক আছে? এগ অ্যালবুমিন যদি হয় তাহলে আমার এগের অধীনে চলে যাবো, এগ অ্যালবুমিনের অধীনে চলে যাব। এরপর দেখি এগ অ্যালবুমিনের অধীনে আর কি কি ভাগ আছে। দেখেন ড্রাইড, হ্যাঁ শুষ্ক, যদি এগ অ্যালবুমিনটা যদি ড্রাইড হয়, শুকনো থাকে, তাহলে এই যে এখানে চলে যাবে। এখানে কিন্তু দুইটা ড্যাশ আছে, তার মানে কি এর সন্তান কিন্তু আবার এ হয়ে গেল, এগ অ্যালবুমিনের অধীনে এই ড্রাইড অ্যালবুমিন হয়ে গেল। কেননা এই যে দেখুন 2 নাম্বার পজিশনেরটা সংখ্যা চেঞ্জ হয়ে গেছে, এখানে 1 1 মানে 1 1। তাহলে 11 11 হওয়ার কারণে মাঝখানে 2 নাম্বার পজিশনটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু দুইটা ড্যাশ ব্যবহৃত হয়েছে। আদার, দেখেন এগ অ্যালবুমিনের অধীনে দুইটা ভাগ আছে, কি কি? ড্রাইড এবং আদার। শুষ্ক হলে এটা, আর শুষ্ক না হলে এগ অ্যালবুমিনই আসলো, কিন্তু শুষ্ক আসলো তাহলে এটা, আর শুষ্ক না হলে আদার। এখানে আবার দেখি আবার কি আছে। এই আদারের মধ্যে আবার র, যদি এটা ফিনিশড না হয়, র আকারে আসে, তাহলে যাবে এখানে। আর যদি র না এসে প্রসেসড যদি হয়ে থাকে, তাহলে চলে যাবে এই 19 20। তাহলে দেখুন এখানে কিন্তু 19 10 দুইটা তিনটা ড্যাশ, এবং 19 20 তিনটা ড্যাশ। এই তিনটা ড্যাশ কেন হলো? কারণ এই 3 নাম্বার পজিশনে সংখ্যাটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এর অবস্থানটা কিন্তু দেখেন, এই 1 নাম্বার অবস্থানটা দেখেন সবাই একই আছে, তাই না? তার মানে কিন্তু এ কিন্তু এই 1 নাম্বার ড্যাশের অধীনেই আছে। তাহলে 1 নাম্বার ড্যাশের অধীনেই আছে, এই জন্য এখানে কিন্তু একই আছে। আর এখানে 3 নাম্বার পজিশনের সংখ্যা চেঞ্জ হয়ে গেছে, এই কারণে এখানে তিনটা ড্যাশ আছে। তারপরে কি আসলো, যে আমার এগ অ্যালবুমিন আসলো, সেটা ড্রাইড না, সেটা অন্যরকম। তাহলে অন্যরকমের মধ্যে আবার কি আছে? র অথবা প্রসেসড। আমার র না, প্রসেসড না, তাহলে আর কি রকম থাকতে পারে? আদার। তাহলে অন্যরকম পড়ে গেছে। তাহলে আমার এগ অ্যালবুমিন আসলো, সেটা শুষ্ক ছিল না, বিদায় সেটা অন্যান্যের মধ্যে চলে গেল। এই অন্যান্যের মধ্যে আবার কি আছে? র আছে এবং প্রসেসড আছে। তাহলে র এবং প্রসেসড, তাহলে র না, আমার এটা প্রসেসড না, এটা আদার।
তাহলে আদারের মধ্যে আবার কি আছে, প্যাকড আপ টু 2.5 কেজি, 2.5 কেজি। তাহলে 2.5 কেজি যদি হয় তাহলে এটা, আর যদি বড় আকার আসে প্যাকড মোর দেন 2.5 কেজি, বড় কেজি 2.5 কেজি বড় প্যাকেট হলে আবার এটা, যদি তাও না হয় তাহলে এটা। তাহলে লক্ষ্য করুন যে আমার এগ অ্যালবুমিনের মধ্যে কতগুলো ভাগ আছে। যদি আমার এগ অ্যালবুমিনই আসলো, সেটা ধরেন ড্রাইডও না, আদারও না, রও না, প্রসেসডও না। এখানে আদারও না, এটা 2.5 কেজির প্যাকেটও না, এটা 2.5 কেজির বড় প্যাকেটও না, এটা অন্যরকম, ঠিক আছে? তাহলে এই আদারে চলে যাবে। এখন দেখুন এটা কিন্তু 4টা ডিজিট, সরি 4টা ড্যাশ ব্যবহৃত হচ্ছে, এখানে 4টা ড্যাশ। তার কারণ কি, এখানে দেখুন সর্বশেষ 4 নাম্বার পজিশনের ডিজিটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা তো আর ওইভাবে একটা একটা করে দেখবো না, আমরা যখন একটা এসএস কোড দেখবো বইতে বা আমাদের ফার্স্ট শিডিউলে যখন দেখবো, তখন এই অবস্থায় দেখবো। এখন এই অবস্থায় যদি আমি দেখি, তাহলে আমি ড্যাশ দ্বারা এটা বুঝতে পারবো যে আসলে কিভাবে কি হইলো। কিরকম, আমরা যেমন দেখেছিলাম যে এক ড্যাশ যেগুলো সেগুলো বাই বাই, তার মানে এই এক ড্যাশের মধ্যে কি আছে, এই একটা আছে এগ অ্যালবুমিন, আর এখানে আছে মিল্ক অ্যালবুমিন এবং আদার। তার মানে আমার যদি এগ অ্যালবুমিন অথবা মিল্ক অ্যালবুমিন না হয়ে অন্য ধরনের অন্য কিছু অ্যালবুমিন হয়ে থাকে, অন্য কিছু তৈরি হয়ে থাকে, দুধ এবং ডিমের না, অন্য কিছু প্রসেসড, হ্যাঁ প্রসেস বলতে ডিম দিয়ে তৈরি না, এবং দুধ দ্বারা তৈরি না, এটা হলো কেমিক্যাল দিয়ে তৈরি, তাহলে আমার সরাসরি আদারে চলে যাবে 3502 9000। আমার আর এগুলোর মধ্যে ভাগাভাগি করা লাগবে না। কিন্তু আমি যখন দেখলাম যে আমার যে অ্যালবুমিনটা, আমি অ্যালবুমিনের যে ইনগ্রেডিয়েন্টস গুলো সেগুলো দেখলাম যে এটা ডিমের তৈরি, ডিম দ্বারা তৈরি করছে, তখনই কিন্তু আমি এই ডিমের অধীনে চলে যাব। এবার ডিমের অধীনে যে ভাগগুলো আছে সেগুলোর মধ্যে চলে যাবে আসলে কি ধরনের হলে কি রকম, তখন সেগুলো দেখতে হবে ড্রাইড নাকি আদার, না র নাকি প্রসেসড, বা আদার প্যাকেট আপ টু 2.5 কেজি নাকি অন্যরকম নাকি, সেগুলো দেখে সেই অনুযায়ী আমরা চলে যাব। তাহলে দেখুন এই একটা দাগ দ্বারা বুঝলাম কি, যে এই একটা দাগ হলো সরাসরি অ্যালবুমিনের ভাগ, কি এগ অ্যালবুমিন, মিল্ক অ্যালবুমিন এবং আদার, এই 3টা ভাগ। তারপর 2 দাগ দ্বারা কি বুঝলাম, যে এই 2 দাগগুলো হলো এর, এই এক দাগের অধীন যেগুলো সেগুলো হলো 2 দাগ। এরপরে এই আদারের অধীনে আবার 3 দাগ, এই 2 দাগের অধীনে এই যে 2 দাগ, এরা এরা আবার ভাই ভাই ড্রাইড এবং আদার, এই 2টা ভাগ। তারপর দেখুন এই আদারের অধীনে আবার 3টা ভাগ আছে, হ্যাঁ র, প্রসেসড এবং আদার। এই আদারের অধীনে আবার এই 3টা ভাগ আছে, প্যাকেট আপ টু 2.5 কেজি, প্যাকেট 2.5 কেজি বেশি অথবা অন্যান্য, হ্যাঁ প্যাকেটে আকারে না, একটা হলো প্যাকেট যত, এটা প্যাকেট 2.5 কেজি, ধরেন এটা হলো 50 কেজি বা 100 কেজির প্যাকেট, আর এটা এই আদার মানে প্যাকেটই করা না, একদম মানে খোলা অবস্থায় আসছে। তাহলে দেখুন আমরা যে ওই 5টা কোশ্চেনের অ্যান্সার সবগুলোর কিন্তু প্রয়োজন আছে এখানে, যে এই পণ্যটা শুকনো অবস্থায় আসছে, এই পণ্যটা আসলে কি, আমরা প্রথমে জিজ্ঞেস করলাম যে পণ্যটা আসলে কি, হোয়াট ইজ ইট, এই পণ্যটার আসলে ডেসক্রিপশনটা কি, বর্ণনা কি, বা এই পণ্যটা কি নাম পরিচিত, তখন আমি সরাসরি চ্যাপ্টারে চলে যেতে পারবো যেটা অ্যালবুমিন, হ্যাঁ আমি সেকশনে চলে যেতে পারবো যেটা অ্যালবুমিন। এবার আমি জানবো যে এটা কিসের তৈরি, তখন আমি এটার ইনগ্রিডিয়েন্টস কি, সে দেখলাম যে এটা ডিমের তৈরি অ্যালবুমিন। এবার আমি জানবো যে এই অ্যালবুমিনটা কিভাবে আসছে, এটা কি শুষ্ক অবস্থায় আসছে না র অবস্থায় আসছে। এবার দেখলাম যে এটা র অবস্থায় আসছে। এবার র অবস্থায় আসলে বা আদার্স অবস্থায় আসছে, এটা র অবস্থায় না, এটা হিমায়িত অবস্থায় আসছে। এবার হিমায়িত অবস্থায় আসলে এটা কি প্যাকেট করা আসছে, কি কন্ডিশনে কিরকম প্যাকেটে আসছে, হ্যাঁ কি খোলা অবস্থায় আসছে, প্যাকেট করে আসছে, নাকি একেবারে আপনার 2.5 কেজির প্যাকেটে আসছে, নাকি 2.5 কেজির বেশি প্যাকেটে আসছে, নাকি রিটেল প্যাকেটে আসছে, হ্যাঁ তো সেটা জানলাম। এরপরে জানার পরে তারপর আমি চলে গেলাম যে হ্যাঁ আমার এই আদার্স হবে। তাহলে দেখুন একটা পণ্যের একেবারে ডেসক্রিপশন থেকে শুরু করে এটা কিসের তৈরি, কোয়ালিটি কি, কি কন্ডিশনে আসলো, কি প্যাকেটে আসলো, হ্যাঁ এটা কি পজিশনে আসলো, এটা প্রসেস কিনা, র কিনা, এই ডিটেইলস কিন্তু জানতে হবে। জানলে তাহলে আমি একটা পণ্যের সঠিক এসেস করে পৌঁছাতে পারবো। তাহলে আমরা এরপরে যাই। এই বিষয়টা, এই ডটের বিষয়গুলো মানে ড্যাশের বিষয়গুলো বুঝতে কারো অসুবিধা আছে কিনা, যদি থাকে কোনো কোশ্চেন থাকলে ড্যাশের বিষয়ে বলতে পারেন, তাহলে এই বিষয়টা আমি আর একটু ক্লিয়ার করে যেতে চাই, কারণ এটা আমার খুব বেশি ইম্পর্টেন্ট এসএস কোডের ক্ষেত্রে। এই ড্যাশটা কি বুঝতে কারো অসুবিধা আছে, যে একটা ড্যাশ কেন হলো, 2টা ড্যাশ কেন হলো, 3টা ড্যাশ কেন হলো? না আপাতত কোনো কোশ্চেন নাই স্যার, আলহামদুলিল্লাহ ভালোই বুঝা গেছে। আচ্ছা আচ্ছা, আর বুঝলে একটা ভালো। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন বলেন। আর এই জায়গায় স্যার এগ অ্যালবুমিন, এর নিচে স্যার ড্রাই এবং আদার্স এর নিচের গুলা স্যার নিচে সিরিয়ালি আসছে, কিন্তু ড্রাইড এর স্যার কোনো ভাগ নাই। যদি ভাগ থাকতো তাহলে কি আদার্স এবং ড্রাই এর মাঝখানে হইতো? হ্যাঁ তাহলে মাঝখানে হইতে পারতো যে ড্রাইড অথবা আপনার অন্য অন্যরকম, বা যে কি বলে ওয়েট ভিজা, ড্রাইড বা ভেজা বা অন্যরকম হলে কিন্তু থাকতে পারতো, ঠিক আছে।
আমরা একটু যখন আরো যেহেতু নাই ডিটেইলস দেখবো, হ্যাঁ আমরা আরো ডিটেইলস দেখবো, এরপর আমরা দেখতে পারবো আসলে বিষয়টা কিভাবে আসে। হ্যাঁ স্যার একটা কমেন্ট আমার ক্যামেরা বন্ধ করে রাখছে। তারপর দেখি নাইদুশন নামে কেউ একজনের ডাকাটি করছে। ক্যামেরা বন্ধ করে রাখছে কেন? আমার ক্যামেরা বন্ধ করে রাখছে হোস্টে। মাইক্রোফোনগুলো মিউট করুন প্লিজ। একটু স্যার ডিস্টার্ব করেন। নাইদুশন নামে কেউ একজন অ্যানোটেশন করতেছে বারবার। আচ্ছা ঠিক আছে, ওনাকে আমি ইয়ে করে দিছি, হ্যাঁ অ্যানোটেশন ক্লিয়ার করে দিচ্ছি, অসুবিধা নেই। যাই হোক, তো আমরা এরপর এগুলো দেখি, আমাদের অনেকগুলো স্লাইড আজকে। তারপরে দেখি যে আসলে পণ্যের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে নিম্নোক্ত যৌতি চিহ্নগুলো, আমাদের কিন্তু এই ড্যাশের বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। ড্যাশটা যদি আপনারা ক্লিয়ার বুঝে থাকেন তাহলে মোটামুটি বুঝবেন যে এসএস কোড অনেকখানি আগে গেছে। হ্যাঁ কারণ আপনার 50% কিন্তু ড্যাশের উপর নির্ভর করে এসএস কোড সঠিক জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে। সুতরাং এটা ক্লিয়ার হলে অনেকখানি ক্লিয়ার হয়ে গেছে। এরপরে এই এসএস কোডের ক্ষেত্রে কিছু যৌতি চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে, কমা, সেমিকোলন, কোলন, ড্যাশ এবং ডট। ড্যাশ এবং ডটের বিষয়টা আমরা জেনে ফেললাম। এরপর কোলন কেন ব্যবহার করা হয়? হেডিং কে ভাগকরণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেমিকোলন এক পণ্যের সাথে অন্য পণ্যের বর্ণনা আলাদা করার জন্য ব্যবহার করে। আর কমা ব্যবহার করলে একাধিক পণ্যকে আলাদা করার জন্য। হ্যাঁ যে একই পণ্যের বিভিন্ন রূপ থাকে বা একটা পণ্য থেকে আরেকটা পণ্যকে আলাদা করার জন্য কমা ব্যবহার করে দেওয়া হয়। আর সেমিকোলন হলো যে একই হেডিং এর মধ্যে দুই ধরনের পণ্য আছে, দুই ধরনের পণ্যকে আলাদা করার জন্য সেমিকোলন ব্যবহার করে। আর হেডিং কে ভাগ করার জন্য কোলন ব্যবহার করে। আর ড্যাশ তো বললামই যে কি জন্য ব্যবহার করে, এবং ডট ওই যে মাঝখানে ব্যবহার করে। তো এইচএস কোডটা কিভাবে নির্ধারণ করে? এইচএস কোডের জন্য কি আছে যে জিআইআর রুলস নামে একটা বিষয় আছে, যে জেনারেল রুলস ফর দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য সিস্টেম। এটাকে জিআইআর রুলও বলা হয়। এই রুল অনুযায়ী সাধারণত এইচএস কোড নির্ধারণ করতে হয়। এর অধীনে এই যে ফার্স্ট শিডিউলটা, সেই ফার্স্ট শিডিউলটাকে 21টি সেকশন এবং চ্যাপ্টার 98টি এবং সাব হেডিং আছে 5369টি, এবং নোট আছে, এর অধীনে বিভিন্ন নোট আছে, আর লিস্ট আছে 1243টি। আর এই এসএস কোডটা কেন প্রয়োজন হয়? ট্যাক্স নির্ধারণ করার জন্য, কাস্টমস ডিউটি নির্ধারণ করার জন্য, আইডেন্টিফিকেশনের জন্য এবং ক্লাসিফিকেশন অফ গুডস, এই পণ্যের ক্লাসিফিকেশন করার জন্য এই এসএস কোডটা বেশি প্রয়োজন হয়। তাহলে আমরা কি জানলাম যে সেকশন 21টি, সর্বমোট চ্যাপ্টার 99টি, তার মধ্যে একটা হলো ভবিষ্যৎ ব্যবহারের জন্য রেখে দিয়েছে, তার 98টা বর্তমানে ব্যবহৃত হচ্ছে। আর সর্বমোট হেডিং হলো 1258টি, আর সাব হেডিং হলো 5387টি, আর চ্যাপ্টার 77 হলো ভবিষ্যৎ ব্যবহারের জন্য ফাঁকা রয়েছে। এখানে সাধারণত প্রযুক্তি পণ্য যেগুলো নতুন নতুন আবিষ্কার হয় সেগুলো এখানে আসে। ধরেন একটা পণ্য যেমন মোবাইল কিছুদিন আগে আবিষ্কার হয়েছে, তার আগে তো মোবাইল ছিল না। তো এরকম কিছু কিছু যেমন ড্রোন কিছুদিন আগে আবিষ্কার হয়েছে, ড্রোনও নতুন আসে। এরকম প্রযুক্তি কিছু পণ্য আছে যেগুলো নতুন নতুন আবিষ্কার হয়, সেগুলোর জন্য এগুলো ফাঁকা রাখা হয়েছে। আর চ্যাপ্টার 98 শুধু ব্যাগেজ রুলের জন্য ব্যবহার করা হয়, যে আপনারা জানেন যে যারা বিদেশে আসা যাওয়া করে ব্যক্তি, তাদের সাথে যে জিনিসগুলো নিয়ে আসে, সেগুলোর সাথে যে নিয়ে আসেন সেগুলোর ব্যবহার করার জন্য বা সেগুলো এসএস কোড নির্ধারণ করার জন্য চ্যাপ্টার 98 ব্যবহার করা হয়। আর চ্যাপ্টার 99 স্পেশাল ব্যবহারের জন্য রিজার্ভ রাখা হয়েছে, যে কোনো স্পেশাল যদি ব্যবহার প্রয়োজন হয় তখন সেখানে দিবে। এখন একটা এসএস কোড নির্ধারণ করার জন্য আমাকে কি কি হাতিয়ার লাগবে, আমার কি কি লাগবে? তাহলে প্রথমেই যে হাতিয়ারগুলো বা যে বিষয়গুলো আমার প্রয়োজন, আমাকে পণ্যটা চিনতে হবে, যে আসলে আমি যে পণ্যটা এসএস কোড নির্ধারণ করব সেই পণ্যটা আমাকে চিনতে হবে, যে পণ্যটা আসলে কি। এই পণ্যটা কি চাল, না এই পণ্যটা ডাল, নাকি চাল হলে এটা কি সুগন্ধি চাল, না সাধারণ চাল, না আতপ চাল, না কি চাল। অথবা যদি একটা আমার হাতে যদি একটা ইলেকট্রনিক ডিভাইস দিয়ে থাকি, তো ডিভাইসটা কি ধরনের ডিভাইস, এটা কি মোবাইল, না ট্যাবলেট, নাকি এটা একটা ভিডিও গেমস, না বাচ্চাদের খেলনা, নাকি ডিজিটাল কোনো যন্ত্র, ট্রান্সরিসিভার কোনো যন্ত্র, বা এই ধরনের কোনো যন্ত্র কিনা। অর্থাৎ আমার সোজা কথা যে ওই পণ্যটা আসলে কি, এইটা প্রোডাক্ট আসলে চিনতে হবে। প্রোডাক্ট যদি আমি না চিনতে পারি, তাহলে কিন্তু আমি এসএস কোড নির্ধারণ করতে পারবো না। ধরা যাক একজনের প্লাস্টিকের শীট নিয়ে আসছে, হ্যাঁ, এখন এই প্লাস্টিক শীট আমি বুঝতেই পারছি না এটা কি পিভিসি শীট, এটা কি ওয়াল কাভারিং, নাকি এটা কোনো ফিল্ম, নাকি এটা প্যাকিং এ ব্যবহৃত হবে, প্যাকিং এর কোনো ম্যাটেরিয়ালস, নাকি এটা ফ্লোর কাভারিং ব্যবহৃত হবে, না কি ব্যবহৃত, আমি এটাই বুঝতে পারছি না। তাহলে আমি সঠিক এসএস কোড নির্ধারণ করতে পারবো না। সুতরাং সঠিক এসএস কোড নির্ধারণ করার জন্য প্রথমেই আমাকে ওই পণ্যটা চিনতে হবে। পণ্য না চিনলে, পণ্যকে আইডেন্টিফাই না করলে এসএস কোড নির্ধারণ করা সম্ভব হবে না। তারপর পণ্যটা চেনার পরে পণ্যের যে আমরা ওই যে 5টা কোশ্চেনের অ্যান্সার আমাকে বের করে নিতে হবে, যে এটা কিসের দ্বারা তৈরি, কি কন্ডিশনে আসছে, এর কোয়ালিটি কি, এর কন্ডিশনটা কি, হ্যাঁ পসিবল এসএস কোড কত,
এই প্রশ্নগুলো জানার পরে তারপর আমি এইচএস কোডে এইচএস কোড অনুযায়ী যে ফার্স্ট শিডিউল থাকবে সেখানে লোকেশনটা দেখবো যে আসলে এই পণ্যটা কোথায় অবস্থিত, এই লোকেশনটা কি হবে। তারপরে এই পজিশনটা জানার পরে তারপর আইডেন্টিফাই করব যে এর 4 ডিজিট আইডেন্টিফাই করব। প্রথমে আমি সেকশন অনুযায়ী এর লোকেশনটা কোথায় দেখবো যে কোন সেকশনে অবস্থিত হতে পারে, ওই সেকশনে চলে যাব। এই সেকশনে গিয়ে তারপরে হেডিংটা দেখবো যে কোন হেডিং অবস্থিত, এরপরে সাব হেডিং দেখবো, এরপরে 8 ডিজিটের কোডটা ডিটারমাইন করব। তো এগুলো ডিটারমাইন করার জন্য আমাকে যে কাজগুলো করতে হবে, আচ্ছা এখন আমাদের এই যে এইচএস কোডে আমরা বললাম যে 21টি সেকশন, আমরা একটু সেকশন ভিত্তিক দেখি যে আসলে কোন সেকশনে কি ধরনের পণ্য আছে। এবং আমরা শুরুতেই বলেছিলাম যে এটা একটা সুনির্দিষ্ট একটা হারমোনি আছে, হারমোনি মানে একটা ছন্দ আছে, এই ছন্দ ছান্দসিক ভাবে এটাকে সাজানো আছে। এই ছন্দটা আসলে কি, এই ছন্দটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের এইচএস কোড বা সঠিক লক্ষ্যে পৌঁছানো খুব সহজ হয়ে যাবে। যেমন দেখুন সেকশন 1, সেকশন মানে হলো অধ্যায়, মোট 21টি অধ্যায় ভাগ করা হয়েছে। সমস্ত পণ্যের যে এইচএস কোড গুলো, যে হাজার হাজার পণ্যের এইচএস কোড, সেগুলোকে 21টি সেকশনে বা 21টি গ্রুপে ভাগ করা হয়েছে। তাহলে 21টি গ্রুপ অনুযায়ী 21টি গ্রুপ যদি আমি মোটামুটি ধারণা নিতে পারি তাহলে কোন গ্রুপে আছে আমি কিন্তু মোটামুটি 21টা ভাগে ভাগ করে ফেলতে। কারণ 1 লক্ষাধিক পণ্যের মধ্যে থেকে বা কয়েক লক্ষ পণ্যের মধ্যে থেকে আমি আমার 21টা ভাগে ভাগ করে ফেললে কয়েক হাজারের মধ্যে চলে আসতে পারবো, 21টা ভাগের যে কোনো একটা ভাগে মানে চলে যেতে পারলে। তো সেই জন্য আমরা দেখবো যেগুলোকে সেকশন গুলোকে কিভাবে সাজানো হচ্ছে। সেকশনে 1 কি বাজার আছে, চ্যাপ্টারে 1 হতে 5, এই সেকশনে 1 এর মধ্যে আবার চ্যাপ্টারে 1 থেকে 5 দেওয়া আছে। তো সেকশন 1 এ কি আছে, জীবন্ত প্রাণী। হ্যাঁ, সেকশন 1 এ আছে লিভিং অ্যানিমালস, লাইভ অ্যানিমালস, জীবন্ত প্রাণী। এরপরে প্রাণীজ উৎপাদিত পণ্য, মাংস, মাছ, ডেইরি প্রোডাক্ট, গরুর দুধ, ডিম, মধু, অন্যান্য ভোজ্য বা অভোজ্য পণ্য এভাবে সাজানো আছে। তার মানে দেখুন প্রথমে কিন্তু জীবন্ত প্রাণী, তারপরে এই জীবন্ত প্রাণী থেকে প্রাণীর উৎপাদিত পণ্য, তারপর মাছ, মাংস, ডেইরি, ওই যে গরুর থেকে দুধ, তারপরে ডিম, ওই যেমন হাঁস মুরগি থেকে ডিম, তারপরে মধু, অন্যান্য ভোজ্য। তার মানে লিভিং অ্যানিমালস, তারপর লিভিং অ্যানিমালস থেকে যে সমস্ত পণ্যগুলি পাওয়া যায় সেইভাবে কিন্তু পর্যায়ক্রমে সাজানো আছে। তাহলে শুরুতেই কিন্তু লিভিং অ্যানিমালস মানে জীবন্ত প্রাণী, এরপর জীবন্ত প্রাণী থেকে যেগুলো আমরা আস্তে আস্তে পাই পর্যায়ক্রমে এগুলো ভাগ করা আছে। সেকশন 2 আছে কি আবার জীবন্ত গাছ, এরপরে প্রাণী থেকে চলে গেল গাছে। প্রথমেই আমার একেবারে লিভিং অ্যানিমেল গুলো যেগুলো সরাসরি প্রাণ আছে এবং চলাচল করতে পারে, গাছেরও প্রাণ আছে কিন্তু গাছ তো চলাচল করতে পারে না। তাহলে এই প্রাণী থেকে আমরা চলে গেলাম গাছ। তারপরে গাছের থেকে আবার কি আছে, চারা গাছ, ভেজিটেবল প্রোডাক্ট। এই গাছের আবার বিভিন্ন ধরনের যে শাক সবজি থেকে শুরু করে ডাল টাল বিভিন্ন ধরনের আছে, হ্যাঁ, সেগুলো অনুযায়ী আবার ভাগ করা আছে। যেমন চারা গাছ, ভেজিটেবল প্রোডাক্ট, বীজ, শাকসবজি, মশলা, ফলমূল, খাদ্যশস্য ইত্যাদি। তবে লক্ষ্য রাখতে হবে নির্দিষ্ট তৈল ও চর্বি জাতীয় পণ্য চ্যাপ্টার 15 এবং গাছ মানে গাছের গুড়ি, সেরাই কাঠ বা তক্তা চ্যাপ্টার 44 এভাবে সাজানো আছে। তাহলে দেখুন আমার সেকশন 2 এ কিন্তু গাছ, গাছের চারা গাছ, ভেজিটেবল প্রোডাক্ট এবং শাকসবজি মানে যেগুলো ফল মূল শাকসবজি যেগুলো খাওয়া যায় মানুষ খেতে পারবে সেগুলো অনুযায়ী সাজানো আছে। তারপরে এই গাছ থেকে যখন আবার আপনার কাঠ বা সেরাই কাঠ বা গুড়ি বা কাগজ বা অন্যান্য কিছু পাওয়া যাবে তখন সেটা কিন্তু আবার 44-এ চলে যাবে, এখানে বলে দিচ্ছে। তাহলে প্রথমে একই গেল আমার জীবন্ত প্রাণী, 2 আসলো হলো গাছগাছরা এবং গাছগাছরা থেকে বা এগুলো থেকে যে শাকসবজি গুলো আমরা পেয়ে থাকি, ফলমূল পেয়ে থাকি সেগুলো। এরপর 3 নাম্বার আবার চলে গেছে কি এনিম্যাল এবং ভেজিটেবল ফ্যাট এর বিভাজন প্রোডাক্ট। তার মানে দেখুন এই 3 নাম্বারে আসতে আবার 1 এবং 2 এর থেকে যে এনিম্যাল এবং ভেজিটেবল ফ্যাট যেগুলি পেয়ে থাকি, যে আমরা ভেজিটেবল ফ্যাট পেয়ে থাকি, এনিম্যাল ফ্যাট পেয়ে থাকি বা তেল পেয়ে থাকি, এই তেল জাতীয় প্রোডাক্ট গুলো আবার চলে যাবে সেকশন 3 এ, যেখানে চ্যাপ্টার 15 নির্দিষ্ট করা আছে। এরপর যাব সেকশন 4 এ। সেকশন 4 এ এসে কি মাংসের প্রসেস করা পণ্য। তারপরে দেখুন তাহলে 1 থেকে 3 এ যে সমস্ত পণ্য দেওয়া আছে সেগুলোর ভিত্তিতে আমরা যখন মাংসগুলিকে প্রসেস করে অন্য খাদ্যে রূপান্তর করে ফেলি তখন কিন্তু আবার সেগুলো এই সেকশন 4 এ চলে আসবে। যেমন চিনি, কোকো, চকলেট, বিস্কুট, কোমল পানীয়, ওয়াইন, লিকার, ভিনেগার, তামাক, সিগারেট এগুলো। তার কারণ কি দেখুন আমরা এখানে প্রথমে যে দ্বিতীয় সেকশনে যে জীবন্ত গাছ এবং ভেজিটেবল শাকসবজি পেয়েছি সেখানে আমরা কিন্তু আখও আছে, যে আখ থেকে আমরা চিনি উৎপাদন করি। তারপরে কোকো আছে, কোকো থেকে আমরা কোকো যে পাউডার উৎপাদন করি বা সেটা থেকে পরবর্তীতে আমরা যে খাবারটা তৈরি করি। তারপর চকলেট, অর্থাৎ এই কোকো পাউডার থেকেও চকলেট তৈরি করা হয় বা চকলেটের বিভিন্ন উপাদান কিন্তু আমরা গাছ থেকে পেয়ে থাকি।
তো সেখান থেকে যখন চকলেটে রূপান্তর করে ফেলবে, এরপরে যে এখান থেকে আমরা যখন এই গম থেকে বা ইয়া থেকে যখন বিস্কুট রূপান্তর করে ফেলবো, অর্থাৎ প্রসেস খাবারে চলে যাবো, তখন কিন্তু আমরা সেকশন 4-এ চলে যাবো। কোমল পানীয়, লিকার, ভিনেগার ইত্যাদি 4-এ চলে যাবো। এরপর দেখুন সেকশন 5-এ আসছে আবার কি, লবণ, সিমেন্ট, ক্লিংকার। এই যে গাছগাছরা বা এগুলো থেকে যখন জীবাশ্ম হয়ে বছরের পর বছর এগুলো যখন ক্লিংকার বা মাটির ভিতরে পাথর টাথর এগুলো হয়ে যাবে, তারপরে এই ন্যাচারাল এই প্রোডাক্টের মধ্যে চলে গেল। তার মানে প্রথমে প্রাণী গেল, তারপরে গাছগাছরা গেল, তারপরে আসে খনিজ পদার্থের মধ্যে চলে গেল। খনিজের মধ্যে লবণ, সিমেন্ট, ক্লিংকার, বিভিন্ন আকরিক, মার্বেল ব্লক, জ্বালানি তেল, হ্যাঁ, পেট্রোলিয়াম জেলি, জ্বালানি তেল বা পেট্রোলিয়াম জেলি। কারণ কি এই জ্বালানি তেলটাও কোত্থেকে আসে? আমরা জানি যে গাছগাছরা বা জীবাশ্ম গুলো যখন মাটির নিচে বছরের পর বছর পড়ে থাকে, তখন এগুলো পচে গলে গিয়ে এগুলো থেকে তেল বা গ্যাস এগুলো উৎপাদন হয়ে থাকে। তাহলে দেখুন যে আমরা প্রথমে কি পেলাম, গাছগাছরা, মানে সরি, প্রথমে লিভিং অ্যানিমেলস, তারপরে গাছগাছরা, তারপরে গাছগাছরা থেকে যে সমস্ত খাবার প্রসেস করা হয় সেগুলো, তারপরে আছে ন্যাচারাল, ওইগুলোকে প্রসেস হয়ে ন্যাচারালি প্রসেস হয়ে যেগুলো আসে, যেমন সিমেন্ট, ক্লিংকার বা এই যে আকরিক বা মার্বেল, বিভিন্ন যে কেমিক্যাল জাতীয় পদার্থগুলো বা জ্বালানি তেল যেগুলো খনি থেকে পাওয়া যায় সেগুলোতে চলে গেল। এরপর আসে সেকশন 6-এ চ্যাপ্টার 28 থেকে 32। এই কেমিক্যাল গুলোকে আবার যখন ফার্মাসিউটিক্যালের জন্য ব্যবহার হয়, ফার্টিলাইজার, সাবান, কসমেটিক্স, পেইন্ট, ভার্নিশ, এক্সপ্লোসিভ, এই কেমিক্যাল গুলো বা বিভিন্ন ধরনের মিক্সারের মাধ্যমে যখন আবার এগুলোকে বিভিন্ন ওই আপনার প্রসেস করে আবার যখন বিভিন্ন উপাদান তৈরি করা হয়, সেখানে ওষুধ থেকে শুরু করে সাবান, কসমেটিক্স এগুলো করা হয়, তখন আবার সেকশন 6-এ চলে যাবে। তারপরে সেকশন 7-এ কি আছে? এই সেকশন 7-এ আছে আবার এই কেমিক্যাল গুলোকে আরো প্রসেস করে যখন আমি অন্য কোনো উপাদানে রূপান্তর করবো, তখন আবার সেগুলো চলে যাবে 7-এ। তাহলে দেখুন ছন্দটা দেখুন, 1-এ আছে জীবন্ত প্রাণী, 2-এ আছে গাছগাছরা, 3-এ আছে আবার এগুলো থেকে যখন ফ্যাট ট্যাট এগুলো পাবে সেগুলো, 4 নম্বরে আছে যে এগুলো থেকে কোনো সরাসরি যে পণ্যগুলো পাওয়া যাবে সেগুলো, বা এগুলো থেকে আবার যখন এগুলোকে আমরা প্রসেস করে খাবারে রূপান্তর করব তখন। তারপরে আছে প্রকৃতিতে পাওয়া যায় এরকম খনিজ পদার্থ টদার্থ এগুলো, জ্বালানি তেল টেল এগুলো। তারপরে আছে 6-এ এসে আবার এগুলোকে আরো প্রসেসিং করে যখন কেমিক্যাল প্রসেসিং করে যখন ফার্মাসিউটিক্যালস ব্যবহার করবে, সাবান, তুল, কসমেটিক্স এগুলো ব্যবহার করবে তখন। তারপরে আবার সেকশন 7-এ এসে আবার এই কেমিক্যাল গুলো বা অন্যান্য কেমিক্যাল কম্পাউন্ড মিক্স করে যখন অন্য কোনো পণ্য আমরা তৈরি করব, তখন কিন্তু আবার সেকশন 7-এ চলে আসলো। তাহলে এলডিপি, এসএসডি, তাহলে দেখুন পর্যায়ক্রমে কিন্তু প্রসেসের দিকে যাচ্ছে, অর্থাৎ ন্যাচারাল থেকে শুরু করে আস্তে আস্তে প্রসেস হইতে 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 ফিনিশ গুডস এর দিকে যাচ্ছে। তো এইভাবে মূলত এই ছন্দ আকারে সাজানো আছে। এরপরে যখন আমরা সেকশন 7-এ আসবো, সেকশন 39, চ্যাপ্টার 39 থেকে 40, সেখানে এলডিপি, এইচডিপি, চিপস, প্লাস্টিক পণ্য, প্লাস্টিক আর্টিকেল, রাবার আর্টিকেল সাজানো হয়েছে, তাই না? এই রাবার এগুলো এইচডিপি, এলডিপি সবই কেমিক্যাল থেকে তৈরি করা হয়েছে, বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থ বা যে এগুলো থেকে তৈরি করা হয়, এগুলো বিভিন্ন ধরনের কেমিক্যাল কম্পাউন্ড। তারপর দেখুন সেকশন 8-এ কি আছে, যে কাঁচা পাকা চামড়া, আর্টিকেল অফ লেদার, ট্রাভেল ব্যাগ। এবার দেখুন ওই যে আমরা প্রাণী পেয়েছি, সেই প্রাণী থেকে যে আমরা চামড়াটা আলাদা করে ফেলবো লিভিং অ্যানিমাল 1 থেকে, সেই চামড়াটা কিন্তু আবার এসে এখানে সেকশন 8-এ চলে আসছে, সেটা চ্যাপ্টার 41 থেকে 43-এ। সেখানে কাঁচা পাকা চামড়া, তারপর আর্টিকেল অফ লেদার, ট্রাভেল ব্যাগ, ফার স্কিন, এভাবে সাজানো হয়েছে। তারপরে চ্যাপ্টার 9 আসছে কি, গাছের গুড়ি। এরপরে দেখুন ওই যে আমরা যখন থেকে প্রাণী থেকে 1-এর থেকে চলে আসলাম, যখন আমরা চামড়া পেলাম, আর্টিকেল অফ গুডস বা লেদার এগুলো পেলাম, তখন সেটা আসলে 8-এ। এরপর 9-এ আসছে আবার গাছের থেকে যেগুলো আমরা গুড়ি, কাঠ, চেরাই, তক্তা, কর্ক, বাঁশের প্রোডাক্ট সাজানো হয়েছে, এগুলো আবার এসে 9-এ আসছে। এরপরে 10-এ আসছে আবার ওই কাঠগুলোকে আবার যখন প্রসেস করা হয় তখন আবার আসছে 10-এ। অর্থাৎ কাঠগুলোকে আমরা প্রসেস করে কি করি, এগুলোকে পাল্প তৈরি করা হয়, সেগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের বোর্ড বানানো হয়, তারপর কি বলে এটাকে, বিভিন্ন ধরনের আপনার পেপার টেপার থেকে শুরু করে বই টই অনেক কিছু বানানো হয়। হ্যাঁ, তো সেগুলো এসে আবার 10-এ চলে আসছে। তারপর আসছে যে আবার 11-তে আসছে এই যে সমস্ত বিষয়গুলো আছে, এগুলোর মাধ্যমে যখন সিল্ক, সুতা, উল, কটন, ফেব্রিক্স এগুলো তৈরি করা হয়, তখন আবার সেকশন 11-তে চলে যাবে। অর্থাৎ এই গাছ বা গাছের যে বিভিন্ন উপকরণ বা প্রকৃতি বা প্রাণীর পশম বা এগুলো সবকিছু থেকে যখন আবার প্রসেস করে যখন আমরা সুতার আকারে তৈরি করে চলে যাচ্ছি, তখন বিভিন্ন ধরনের সুতা, সিল্ক সুতা, উল, কটন, ফেব্রিক্স, কার্পেট, রেডিমিক্স এগুলোর দিকে চলে গেলাম 11-তে চলে গেলাম। মানে পর্যায়ক্রমে কিন্তু আমরা প্রসেসের দিকে যাচ্ছি। তারপরে সেকশন 12-তে আছে কি, এখানে রয়েছে জুতা, ছাতা, ওয়ার্কিং স্টিক, কৃত্রিম ফুল, কৃত্রিম চুল, এইভাবে সাজানো আছে। তার মানে এরপর দেখুন এই যে সুতা টুতা এগুলি দিয়ে আবার এগুলো কাপড় দিয়ে যদি আবার ছাতা বানানো হয়, তারপর ওয়ার্কিং স্টিক বানানো হয়, কৃত্রিম ফুল বানানো হয় কাপড় দিয়ে, সুতা দিয়ে,
বা এগুলো গাছের বিভিন্ন ইয়ে দিয়ে উপাদান দিয়ে এগুলো প্লাস্টিক দিয়ে এগুলো দিয়ে কিন্তু আবার ফুল টুল কৃত্রিম ফুল টুল বানানো হয়, তখন আবার এগুলোতে চলে আসছে। তারপরে সেকশন 13-তে আসলো যে অ্যাসবেস্ট, সিরামিক প্রোডাক্টস, টাইলস, গ্লসওয়্যার, গ্লাস শিটস এগুলো। তারপর আবার কিন্তু হার্ড হয়ে গেছে। এরপরে এই সুতা টুতা বা এই সমস্ত অনেক কিছু সমন্বয়ে আবার যখন অ্যাসবেস্ট বা সিরামিক প্রোডাক্টস বা টাইলস এগুলো তৈরি করা হয় এগুলো দিয়ে যাচ্ছে। এরপরে আসছে সেকশন 14-তে চ্যাপ্টার 71 আসছে আবার জুয়েলারি প্রোডাক্টস। এখানে মুক্তা বা মূল্যবান পাথর, স্বর্ণ, জুয়েলারি, মুদ্রা এভাবে সাজানো আছে। এখানে মূল্যবান ধাতব পদার্থগুলোকে এখানে ভাগ করা হয়েছে। তারপর সেকশন 15-তে আছে চ্যাপ্টার 72-83। এখানে আছে আয়রন এন্ড স্টিলের স্টিল, শিট, কয়েল, কপার, নিকেল, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, তারপরে লিড, টিন, টুলস এন্ড হার্ডওয়্যার, বাকলস, মেটাল তৈরি বিভিন্ন সামগ্রী এভাবে সাজানো হয়েছে। তবে খেয়াল রাখতে হবে চ্যাপ্টার 77 কিন্তু ভবিষ্যতের জন্য সংরক্ষিত আছে, ফলে এটা খালি থাকবে, এখানে কিন্তু কোনো কিছু থাকবে না। তাহলে দেখুন এখানে কিন্তু পরবর্তীতে আবার হার্ডের দিকে যাচ্ছে, মানে পর্যায়ক্রমে দেখুন হার্ডের দিকে যাচ্ছে, প্রসেসিং এর দিকে যাচ্ছে। এখানে কি হলো, লোহার বিভিন্ন ধরনের লোহার বিভিন্ন ধরনের মিক্সার বা স্টিল, কয়েল, কপার এগুলোর দিকে চলে গেল। তারপর সেকশন 16-তে আসলো এই লোহা টোহা এগুলোর মাধ্যমে প্রসেস করে যখন আবার মেশিনারি বানাবে বা ইকুইপমেন্ট বানাবে সেগুলির দিকে চলে গেল। সবকিছু লোহা বা তার আগের যে প্রোডাক্টস আছে প্লাস্টিক সবকিছু সমন্বয়ে যখন আবার বিভিন্ন ধরনের মেশিনারিজ বা ইকুইপমেন্ট বা ব্যাটারি, টিভি, মোবাইল, সুইচ এগুলো তৈরি করে তখন সেকশন 16-তে চলে যাবে। এরপর সেকশন 17-তে আসবে আবার রেলওয়ের ইঞ্জিন, লোকোমোটিভ, কার, বাস, ট্রাক, মোটরসাইকেল, এয়ারক্রাফট, জাহাজ এগুলো আবার চলে যাবে 17-তে। মানে দেখুন তাহলে এই যে টিভি, লাইট, সুইচ বা জেনারেটর এগুলো আবার কি এই কারে, বাসে, মোটরে, ট্রাকে ইউজ করা হয়। তার আগের গুলো এটাতে ইউজ করা হয়। এই যে স্টিল, কয়েল, শিট এগুলো তৈরি করা হয় মেশিন তৈরি করতে, সেই মেশিনটা আবার ব্যবহৃত হয় কার, বাস, মোটর, এয়ারক্রাফট, জাহাজ তৈরি। হ্যাঁ, এইভাবে কিন্তু একটার পর একটা আমরা প্রসেসিং এর দিকে যাচ্ছি। তারপর সেকশন 18-তে কি আসলো, যে অপটিক্যাল, চশমা, ফটোগ্রাফিক মেশিন, মেজারিং ইকুইপমেন্ট, মেডিকেল ইকুইপমেন্ট, ঘড়ি, বাদ্যযন্ত্র এভাবে সাজানো আছে। তার মানে দেখুন আবার কি বললো, গাড়ি থেকে আবার চলে গেল অপটিক্যাল, চশমা। এই অপটিক্যাল বা চশমা, ফটোগ্রাফিক মেশিন এগুলোর মধ্যে আমার একাধিক উপকরণ ব্যবহার করা হয়েছে। যেমন চশমা করতে অনেক সময় প্লাস্টিক, কাঁচ, তারপরে বিভিন্ন ধরনের মানে উপকরণ ব্যবহার করে থাকে। যেমন অনেকে আছে মেটাল ফ্রেমের যদি নিয়ে থাকে সেখানে কিন্তু মেটালও ইউজ করা হয়ে থাকে, বিভিন্ন দামি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মেটাল ইউজ করা হয়ে থাকে চশমা তৈরিতে, ফটোগ্রাফিক মেশিন তৈরিতে। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের ঘড়ি, অনেক দামি দামি ঘড়ি আছে, ঘড়িতে অনেক কিছু উপকরণ ব্যবহার করে, গোল্ডে ব্যবহার করা হয়ে থাকে। তারপরে সেকশন 19, এখানে দেখুন আর্মস এন্ড অ্যামুনিশন অর্থাৎ ডিফেন্সের পণ্য অর্থাৎ যে অস্ত্র সামগ্রী হলে সেকশন 19-এ চলে যাবে চ্যাপ্টার 93-তে। তারপর সেকশন 20-এ চলে যাবে ফার্নিচার, ম্যাট্রেস, লাইট উইথ ফিটিংস, প্রি ফেব্রিকেটেড বিল্ডিং, খেলনা, খেলনাধুলা সামগ্রী। এগুলো কারণ কি, ফার্নিচার তো বিভিন্ন উপকরণের সমন্বয়ে তৈরি, এখানে গাছের থাকবে, প্লাস্টিকের থাকবে, বিভিন্ন ধরনের ফিনিশিং থাকবে, এগুলোকে প্রসেস করে একটা অন্য রূপ ধারণ করবে, কাঠের কিন্তু এখানে রূপ থাকবে না। তো সেক্ষেত্রে এগুলা চ্যাপ্টার 20-এ 94 হতে 96 নিয়ে গেছে। সেখানে ম্যাট্রেস, লাইট উইথ ফিটিংস, এখানে লাইট আবার অন্য জায়গায়ও আছে, 85-তে আছে, কিন্তু এখানে আবার লাইট উইথ ফিটিংস যেগুলো ফিটিংস হয়ে থাকবে সেগুলো এখানে। তারপরে ফেব্রিকেটেড বিল্ডিং যদি হয় সেগুলো এখানে, খেলনা, খেলাধুলার সামগ্রী, বিভিন্ন ম্যানুফ্যাকচারিং সামগ্রী, তারপরে বোতাম, জিপার এগুলো সেকশন 20-এ নিয়ে আসছে। কারণ বোতাম, জিপার এগুলো অনেক কিছু তারা তৈরি হইতে পারে। তারপর সেকশন 21 চ্যাপ্টার 97 থেকে 99, এখানে চিত্র সামগ্রী, পোস্টাল সামগ্রী, পুরাকীর্তি, ব্যাগেজ আইটেম সামগ্রী, রপ্তানি শুল্ক পণ্য এভাবে সাজানো হয়েছে। তাহলে দেখুন পর্যায়ক্রমে কিন্তু লিভিং অ্যানিমেল থেকে শুরু করে ওই আমরা কিন্তু প্রসেসিং এর দিকে যেতে 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 একেবারে শেষে এসে আমাদের কিন্তু এই যে একেবারে মানে হার্ড জিনিসগুলো পেয়ে গেছি বা কম্বিনেশন গুলো পেয়ে গেছি, যেগুলো একাধিক উপকরণের সমন্বয়ে এগুলি তৈরি করা আছে। তো এই যে একটা ছন্দ আকারে সাজানো আছে, এই ছন্দটা মোটামুটি যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা মোটামুটি জায়গা মতো চলে যেতে পারবো। ধরা যাক কেউ একজন নিয়ে আসলেন যে ইলেকট্রিক সুইচ নিয়ে আসছে, হ্যাঁ, তাহলে আমরা সুইচ কোথায় যাব, আমরা কিন্তু ধরেই নিতে পারি যে সুইচ যেহেতু, তার মানে এটা লিভিং অ্যানিমেলস হবে না, গাছগাছরা হবে না, মেশিনারিজ হবে না, প্লাস্টিক হবে না, এটা তার কোথায় যাবে, কোথায় যাবে, যে 50-এও হবে না। তার কারণ এটা সুইচ গুলো দেয়া আছে সাধারণত কোথায়, যে এই যে সেকশন 16-তে দেয়া আছে। সেকশন 16-তে দেখুন টিভি, মোবাইল ফোন, লাইট, সুইচ এভাবে দেয়া আছে। তার মানে আমি সেকশন 16-তে চলে যাবো সরাসরি। তাহলে কিন্তু আমার এই 21টা ভাগের মধ্যে আমি একটা ভাগে চলে আসলাম, যে আমার সেকশন 16-তে চলে আসলাম। সেখানে আসলেই আমি আমার এই যে সুইচের বিষয়গুলো পেয়ে যাব। তারপরে ধরেন মোবাইল নিয়ে আসলো, তাহলে কিন্তু সেই সেকশন 16-তে চলে যাবে। বা কেউ লাইট নিয়ে আসলো তাহলে ওখানে, বা জেনারেটর নিয়ে আসলো তাহলে 16-তে চলে যাবে। তেমনি ভাবে কেউ যদি আবার ফার্নিচার নিয়ে আসে তাহলে ফার্নিচার আমরা জানলাম যে সেকশন 20-এ আছে, তাহলে সরাসরি আমি সেকশন 20-এ চলে যাবো যদি ফার্নিচার আসে।
ফার্নিচার আসলে আমি চোখ বুঝে ভিজিট করে যাবো, আমার অন্য কোথাও দরকার নেই। তাহলে আমরা যদি সেকশনটা মোটামুটি ধারণা করতে পারি, যে মনে রাখতে পারি যে সেকশনটা আসলে কোন সেকশনে কোন ধরনের পণ্যগুলো আছে, তাহলে কিন্তু আমি মোটামুটি কাছাকাছি চলে যেতে পারবো। তো এই সেকশনে যখন চলে যেতে পারবো, তারপর তার অধীনে যে সাবসেকশন বা হেডিং সাব হেডিং এগুলো আছে, এগুলো আমরা নির্ণয় করতে পারবো। তো এই গেল মোটামুটি সেকশন ভিত্তিক। এখন আমরা এগুলো এই সেকশন গুলি আবার ইংরেজিতে বলা আছে, যারা ইংরেজিতে বুঝতে চান তারা ইংরেজি করে নিন। তারপরে এগুলো এই সেকশনের অধীন আবার দেখেন যে প্রত্যেকটা সেকশনের অধীন আমি বলেছিলাম কি যে এখানে কি বলে চ্যাপ্টার আছে, তাই না? এই যে দেখুন যে সেকশন 1 এ চ্যাপ্টার 1 হতে 5 পর্যন্ত আছে, তারপরে সেকশন 2 এ চ্যাপ্টার 6 হতে 14 পর্যন্ত আছে, তারপরে সেকশন 3 এ আছে চ্যাপ্টার 15, তারপরে সেকশন 4 আছে চ্যাপ্টার 16 থেকে 24। এই যে চ্যাপ্টার গুলো, এই চ্যাপ্টার ভিত্তিক আমরা একটু দেখি যে আসলে কোন চ্যাপ্টারে কি বলছে। আমরা তো প্রথমে সেকশন ভিত্তিক জানলাম যে সেকশন 1 এ আছে লাইভ এনিম্যালস, তারপর এনিম্যাল প্রোডাক্টস। এই সেকশন 1 এর অধীন কি আছে? চ্যাপ্টার 1 থেকে 5 পর্যন্ত আছে। তাহলে সেকশন 1 এ এই যে চ্যাপ্টার 1 থেকে 5 পর্যন্ত আছে, এবার সেকশন 1 থেকে 5 পর্যন্ত কি কি আছে? এই লাইভ এনিম্যালস গুলোকে আবার ভাগ করছে। কিরকম? এই লাইভ এনিম্যালস এর মধ্যে এনিম্যাল প্রোডাক্টস এবং লাইভ এনিম্যালস সরাসরি লাইভ এনিম্যালস হলে চ্যাপ্টার 1 এ যাবে। তারপরে চ্যাপ্টার 2 আছে মিট এবং এডিবল মিট অফাল, অর্থাৎ এই লাইভ এনিম্যালস থেকে যে মাংস বা এডিবল মিট পাওয়া যায় সেগুলো 2 চলে যাবে। তারপর চ্যাপ্টার 3 এ আসছে কি? ফিশ। দেখো লাইভ এনিম্যালের মধ্যে কিন্তু আমার মাছ নেই, মাছটাকে আবার চ্যাপ্টার 3 এ নিয়ে আসছে। মাছটা কিন্তু সরাসরি ওই পশুর মধ্যে পড়ে না, সেজন্য জলজ প্রাণী বা মাছটাকে আলাদা করে নিয়ে আসছে। হ্যাঁ, এখানে জলজ প্রাণী এবং মাছ চ্যাপ্টার 3 এ চলে আসছে। এরপরে চলে আসলো চ্যাপ্টার 4 আসলো আবার এই যে ডেইরি প্রোডাক্টস বা বার্ড সেক্স। হ্যাঁ, অর্থাৎ এই মাছ, প্রাণী বা এবং পশু থেকে যে দুধ এগুলো পাওয়া যায় বা ন্যাচারাল যে হানি পাওয়া যায়, এডিবল প্রোডাক্টস পাওয়া যায়, এগুলো আবার 4 এ নিয়ে আসছে। এরপর 5 এ আসছে প্রোডাক্ট অফ এনিম্যাল অরিজিন নট ইনসাইড স্পেসিফাইড অর ইনক্লুডেড। এই এনিম্যাল অরিজিন থেকে যে প্রোডাক্ট গুলো পাওয়া যাবে, যেগুলো অন্য কোথাও স্পেসিফাই করা হয় না, সেগুলো 5 এ চলে যাবে। এবার আমরা দেখি যে 2 আমাদের সেকশন 2 আছে কি? ভেজিটেবল প্রোডাক্টস। সেকশন 2 যে ভেজিটেবল প্রোডাক্ট, সেখানে 6 থেকে 14 পর্যন্ত আছে চ্যাপ্টার। তাহলে চ্যাপ্টার 6 এ আছে কি? লাইভ ট্রিজ, যে গাছগাছরা, সরাসরি জীবন্ত গাছ। অনেকে প্রশ্ন করে থাকেন, যেমন ব্যাটের অধীনে গাছ প্রশ্ন করে থাকেন যে ট্রি প্লান্টেশন বা গাছ রোপণ, বৃক্ষরোপণ কর্মসূচিতে গাছ কিনতে যাবে, তো সেই গাছের ক্ষেত্রে ব্যাটের হার কত? তো এইচএস কোডটা জানা থাকলে কিন্তু তিনি সহজেই জানতে পারবেন যে আসলে এইচএস কোড অনুযায়ী এর ব্যাটের হার কত বা অব্যাহতি আছে কিনা। তো সেক্ষেত্রে দেখুন লাইভ ট্রিজ মানে জীবন্ত গাছ, যেগুলো সরাসরি রোপণ করা যাবে বা জীবন্ত একেবারে গাছ আকারে থাকবে, সেগুলো হলো চ্যাপ্টার 6 চলে যাবে। এবং আদার প্লান্টস, যেগুলো প্লান্টস আকারে থাকবে, যেগুলো প্রসেস করা থাকবে না বা কাটা থাকবে না, সরাসরি প্লান্টস আকারে থাকবে, রুট সহ থাকবে, সেগুলো এগুলো থাকবে। তারপরে কাট ফ্লাওয়ার্স এন্ড অর্নামেন্টাল ফলিয়েজ, যদি কাট ফ্লাওয়ারও থাকে, ফুলগুলো অনেক সময় কাটা ফুল নিয়ে আসে, ফুল কেটে নিয়ে আসলো কিন্তু সেটা এখানে যাবে। তারপর সাথে হলো এডিবল ভেজিটেবল এন্ড সার্টেন রুট এন্ড টিউবার্স, এডিবল ভেজিটেবল হলে সাথে যাবে। তারপর আগে যাবে এডিবল ফ্রুটস এবং নাটস। তারপরে যাবে কফি, টি, মেট এবং স্পিসিস, অর্থাৎ চ্যাপ্টার 9 যাবে কফি, টি, মেট এবং স্পিসিস। চ্যাপ্টার 10 এ যাবে সিরিয়ালস। চ্যাপ্টার 11 যাবে প্রোডাক্টস অফ মিলিং ইন্ডাস্ট্রি। দেখেন এগুলো সবই কিন্তু এই লাইভ ট্রি বা এই সমস্ত গাছগাছরা থেকেই পাওয়া। তাহলে গাছগাছরা থেকে পাওয়া যে বিভিন্ন জিনিস আছে, যেগুলো কিন্তু আবার ভাগ করছে। মানে 2 নাম্বার আছে ভেজিটেবল প্রোডাক্টস। এর ভেজিটেবল প্রোডাক্টস এর মধ্যে কি কি ভেজিটেবল আছে সেগুলোকে আবার আলাদা ভাগ করছে, যে কফি, টি, মেট এবং স্পিসিস, সিরিয়ালস। তারপরে এই যে প্রোডাক্টস অফ মিলিং ইন্ডাস্ট্রি, মল্ট, স্টার্চ, ইনোলিন, হুইট, গ্লুটেন ইত্যাদি। তারপর দেখেন এখান থেকে আবার যখন তেলের বীজগুলো, যেমন সয়াবিন বীজ, যেগুলো হলে তখন আবার 12 চলে যাবে। এরপর 13 হলো যেমন ল্যাক, গামস, রেজিন এবং আদার ভেজিটেবল স্যাপস এবং এক্সট্রাক্টস হলে 13 চলে যাবে। তারপর চ্যাপ্টার 14 আসলো ভেজিটেবল প্লেটিং ম্যাটেরিয়ালস, যেমন ভেজিটেবল প্রোডাক্টস নট ইনসাইড স্পেসিফাইড। এখানে ভেজিটেবল প্রোডাক্টস, এখানে বাকি যেখানে হয় না সেগুলো আবার 14 চলে যাবে, যেগুলো বলা হয়। তার মানে দেখেন ভেজিটেবল প্রোডাক্টস যখন আমি চলে যাব, যে আমার এই জিনিসটা কি ভেজিটেবল প্রোডাক্টস আসছে, যেমন কফি আসছে। কফিটা একটা ভেজিটেবল প্রোডাক্টস, কারণ এটা একটা গাছ থেকে কফিটা পাওয়া যায় সরাসরি। বা টি, অর্থাৎ চা পাতা। তো চা পাতাটা আমরা কি করি? সরাসরি গাছ থেকে চা কেটে এটাকে প্রসেসিং করে চা পাতা বানানো হয়। তো চা পাতা বলে যাবে এটা এক ধরনের ভেজিটেবল প্রোডাক্টস, আমরা জানলাম। তাহলে আমরা সরাসরি 2 তে চলে যাবে। 2 এ গিয়ে দেখলাম যে টি কোথায় আছে, চ্যাপ্টার 9 আছে, 9 চলে যাবে। এরপর সেখানে গিয়ে আমার এর অবস্থানটা কোথায় আছে সেটা জানলে কিন্তু আমার টি এর বের হয়ে যাবে।
তারপর গেল সেকশন 2, এরপর আসে সেকশন 3। সেকশন 3 আসছে কি যে অ্যানিমাল অর ভেজিটেবল ফ্যাটস এন্ড অয়েলস এন্ড देयर ক্লিভেজ প্রোডাক্টস, প্রিপেয়ার্ড এডিবল ফ্যাটস, অ্যানিমাল অর ভেজিটেবল ওয়াক্সেস ইত্যাদি। এখানে চ্যাপ্টার একটাই আছে, এই চ্যাপ্টারের অধীনেই আছে যে অ্যানিমাল অর ভেজিটেবল ফ্যাটস এবং অয়েলস, ক্লিভেজ প্রোডাক্টস, এগুলো সব এক জায়গায় বর্ণনা করা আছে। তারপর আছে সেকশন 4 এ আছে প্রিপেয়ার্ড ফুড স্টেপস, অর্থাৎ এই যে এতক্ষণ যেগুলো বর্ণনা করলাম সেগুলোর থেকে যদি প্রিপেয়ার্ড করা কোনো ফুড স্টাফ থাকে সেই ফুড স্টাফটা আবার চলে আসবে চ্যাপ্টার 4 সেকশন 4 এ। সেখানে এসে আবার চ্যাপ্টার 16 তে বলছে যে প্রিপারেশনস অফ মিটস অফ ফিশ অর ক্রাস্টেসিয়ান্স, mollusks অর আদার এন্টেকুইক ইনভার্টিব্রেটস। তারপর আছে 17 তে আসছে চ্যাপ্টার 17 তে সুগার এন্ড সুগার কনফেকশনারি। তারপর 18 তে কোকোয়া। তারপর 19 এ প্রিপারেশনস অফ সিরিয়ালস, ফ্লোর, স্টার্চ অর মিল্ক, পেস্ট্রি কুকস প্রোডাক্টস। দেখুন পর্যায়ক্রমে কিন্তু এগুলোকে বিভিন্ন ভাগ করা আছে। তারপরে প্রিপারেশনস অফ ভেজিটেবল, ফ্রুট, নাট অর আদার পার্টস অফ প্লান্টস। তার মানে দেখুন এই ফুড স্টাফ গুলোর মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে, বাদাম টাদাম বা বিভিন্ন ধরনের ফল ফলাদি এগুলোকে ভাগ করা আছে। মিসেলিনিয়াস এডিবল প্রিপারেশনস, বেভারেজ, স্পিরিট এন্ড ভিনেগার। এই ফল থেকে যখন আবার আপনার বিভিন্ন ধরনের জুস পাওয়া যায়, যেমন আঙ্গুর থেকে আঙ্গুরের জুসও হয়, আঙ্গুর থেকে আবার আপনারা জানেন যে বিভিন্ন ধরনের বেভারেজও বানানো হয়, আবার আঙ্গুর থেকে কিন্তু মদও বানানো হয়, হুইস্কি টুইস্কি বানানো হয়। তাহলে এগুলো সেই অনুযায়ী ভাগ করা হবে যে 22 গেলে বেভারেজ, স্পিরিট এবং ভিনেগার। তারপরে রেসিডিউস এন্ড ওয়েস্ট ফ্রম দা ফুড ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ ফুড ইন্ডাস্ট্রিতে রেসিডিউস গুলো হয় বা ওয়েস্টেজ হয়, যেমন গমকে যদি ছাঁটাই করে আমরা বানাই, কি বলে, সরিষাকে ভেঙে যদি আমরা তেল বের করি তাহলে সেটা থেকে যে খৈলটা ব্যবহার হয় তখন সেটা কিন্তু রেসিডিউস বা ওয়েস্ট হিসেবে হয়, তখন সেটা 23 চলে যাবে। তারপরে প্রিপেয়ার্ড অ্যানিমাল ফোডার, অ্যানিমালের জন্য যে খাবার যেগুলো আছে সেগুলো কিন্তু 23 যাবে। তারপর চ্যাপ্টার 24 আসে টোবাকো এন্ড ম্যানুফ্যাকচারিং টোবাকো সাবস্টেন্স, অর্থাৎ তামাক জাতীয় পণ্যগুলো কিন্তু আবার 24 চলে আসবে, যেমন সিগারেট বা সিগারেটের যে তামাক, গুল, জর্দা, এগুলো কিন্তু এখানে চলে আসবে। তারপর সেকশন 5 এ মিনারেল প্রোডাক্টস আমরা জানলাম। তো মিনারেল প্রোডাক্টস এর মধ্যে আবার 3টা চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টার 25 হলো সল্ট, সালফার, আর্থস এন্ড স্টোন, প্লাস্টারিং ম্যাটেরিয়ালস, আয়রন এন্ড সিমেন্ট, ওরস, স্ল্যাগ এবং অ্যাশ ইত্যাদি। তাহলে চ্যাপ্টার 27 আছে মিনারেল ফুয়েলস, মিনারেল অয়েলস এন্ড প্রোডাক্টস অফ देयर ডিস্টিলেশন, বিটুমিনাস সাবস্টেন্সেস এন্ড মিনারেল ওয়াক্সেস। তাহলে মিনারেল ওয়াটারের মধ্যে আবার মিনারেল প্রোডাক্টস এর মধ্যে আবার এই 3 ধরনের ভাগ করা আছে। হ্যাঁ, তাহলে এই ভাগ অনুযায়ী আমার যে সেকশনে পড়ে বা যে চ্যাপ্টারে পড়ে সেই চ্যাপ্টার অনুযায়ী আমি চলে যেতে পারবো। তারপর কেমিক্যাল অর অ্যালাইড, কেমিক্যাল অথবা অ্যালাইড হলে যে সেকশন 6 এ সেখানে চ্যাপ্টার 28 থেকে 38 পর্যন্ত এগুলো আমরা দেখব যে কোন চ্যাপ্টারের মধ্যে পড়ছে। বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে বা কম্বিনেশন আছে মিনারেল প্রোডাক্ট, এই যে কেমিক্যাল গুলো সেই কেমিক্যাল অনুযায়ী কোনটা কোন হেডিং এর কোন চ্যাপ্টারের অধীন আমরা সেটা ভাগ করব। চ্যাপ্টার 28 এ যদি বলি যে ইনঅর্গানিক কেমিক্যালস, অর্গানিক অর ইনঅর্গানিক কম্পাউন্ডস অফ প্রিসিয়াস মেটালস, অফ রেয়ার আর্থ মেটালস, অফ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট অর আইসোটোপস, যদি এই ধরনের হয়ে থাকে তাহলে 28 এ। তারপর 29 এর অর্গানিক কেমিক্যালস, অর্গানিক কেমিক্যাল হলে আমরা 29 চলে যাব। ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস হলে আমরা 30 চলে যাব। যদি ওষুধের বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন কেমিক্যাল নিয়ে আসে ওষুধের শিল্পে ব্যবহার করার জন্য সেগুলো হলে 30 চলে যাব। ফার্টিলাইজার বা সারে ব্যবহার করলে 31 চলে যাব। তারপর ট্যানিং অর ডাইং এক্সট্রাক্টস হলে 32 চলে যাব। তারপর এসেনশিয়াল অয়েলস এন্ড রেসিনয়েড হলে 33 চলে যাব। তারপর সাবান জাতীয় হলে 34 চলে যাব। তারপরে অ্যালবুমিনয়েড অয়েল সাবস্টেন্স বা মডিফাইড স্টার্চেস, গ্লুজ, এনজাইমস, এগুলো যদি হয় তাহলে 35 চলে যাব। তারপর চ্যাপ্টার 36 আছে এক্সপ্লোসিভস, পাইরোটেকনিক প্রোডাক্টস, ম্যাচেস, পাইরোফোরিক অ্যালয়েজ এন্ড সার্টেন কম্বাস্টিবল প্রিপারেশনস, এগুলো হলে 36 চলে যাব। তারপর ফটোগ্রাফিক এন্ড সিনেমাটোগ্রাফিক গুডস হলে আবার 37 চলে যাব। এখানে ফটোগ্রাফিক হলো যেমন ফিল্ম যেগুলো নিয়ে আসে সেই ফিল্ম গুলো হলে বা ফটো সেন্সিটিভিটি থাকলে বা যেমন প্রিন্টিং ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয়ে থাকে যে প্লেট গুলো, প্রিন্টিং প্লেট, সেগুলো ফটো সেন্সিটিভিটি আছে এবং তখন কিন্তু সেগুলো 37 চলে যাবে। এরপরে বিভিন্ন ধরনের কেমিক্যাল প্রোডাক্টস যদি হয় তাহলে সেগুলো 38 চলে যাবে। তারপর আসে সেকশন 7 প্লাস্টিক্স এন্ড আর্টিকেলস অফ দেয়ার, রাবার এন্ড আর্টিকেলস অফ দেয়ার। তারপর প্লাস্টিক প্রোডাক্টস গুলি হয় তাহলে আমরা সাথে চলে যাব সেকশন 7 এ। সেখানে চ্যাপ্টার 39 এবং চ্যাপ্টার 40 দেয়া আছে। চ্যাপ্টার 39 এ বলা আছে প্লাস্টিক্স এন্ড আর্টিকেলস দেয়ার অফ, আর চ্যাপ্টার 40 আছে রাবার এন্ড আর্টিকেলস দেয়ার অফ। তারপরে 8 এ আছে র হাইডস এন্ড স্কিনস, অর্থাৎ যেগুলো ওই যে প্রাণীর যে বিভিন্ন চামড়া, একেবারে র চামড়া যেগুলো,
আর যদি ধরেন চামড়াটা কোনো ধরনের প্রসেস যদি করে না নিয়ে আসে তাহলে এখানে চলে আসবে, এবং ওই চামড়া থেকে চামড়াজাত কিছু পণ্যাদি হইলে এখানে থাকবে জুতা বাদে, সেগুলো এখানে থাকবে। তো সেখানে কোনটা কোনটা আছে চ্যাপ্টার এক্সিলেশন হচ্ছে র হাইটস এন্ড স্কিন, যেগুলো একেবারে র হাইট থাকবে, স্কিন গুলো থাকবে, সেগুলো এখানে চামড়া আর কি, র চামড়াগুলো এখানে। আর আর্টিকেলস অফ লেদার, এই চামড়াগুলো থেকে যখন কোনো আর্টিকেলস তৈরি করা হবে তখন এগুলো আবার ভ্যালিসে চলে যাবে। চ্যাপ্টার 42 আবার কি আছে, স্যাডেলারি এন্ড হার্নেস ট্রাভেল গুডস, যেমন চামড়ার যদি ব্যাগ তৈরি করা হয় থাকে তাহলে ব্যাগ এখানে চলে আসবে, হ্যান্ড ব্যাগ তৈরি করলে এখানে আসবে, সিমিলার কন্টেইনার্স, এই ধরনের একই ধরনের কন্টেইনার যদি তৈরি করে যেটার মাধ্যমে বিভিন্ন পণ্য কন্টেইন করা যায়, হ্যাঁ, ট্রাভেল করার জন্য। তারপরে এগুলো হলে চ্যাপ্টার 42 চলে যায়। তারপর চ্যাপ্টার 43 হলে ফার স্কিনস এন্ড আর্টিকেলস অফ ফার ম্যানুফ্যাকচারার্স দেয়ার, এই ফার স্কিন যদি হয় তাহলে সেটা যাবে 43-এ। এরপর নয় আসে উড এন্ড উড আর্টিকেলস অফ উড, অর্থাৎ কাঠ এবং কাঠের আর্টিকেলস যেগুলো আছে সেগুলো চলে যাবে 9-এ। তো কাঠ এবং কাঠ যদি চেরাই করা থাকে, আমরা জানলাম যে গাছগুলো হলে কিন্তু আগে এখানে যাবে না, গাছ যদি সরাসরি লিভিং গাছ হয় তাহলে অন্য জায়গায়। আর এখানে গাছ থেকে যদি আমরা কাঠ পেয়ে থাকি কেটে, আবার কাঠ থেকে যদি অন্য কিছু চারকোল বা কর্ক বা কাঠকে প্রসেস করে কাগজ বা অন্য কিছু যদি তৈরি করে থাকি তাহলে কিন্তু আমরা এই 9-এ চলে আসবো। তো 9 চ্যাপ্টার 44-এ আছে উড এন্ড আর্টিকেলস অফ উড, উড সার্কল, মানে কাঠ সরাসরি চেরাই করে যে কাঠগুলো হয় সেটা এখানে থাকবে, এবং কাঠের তৈরি যে আর্টিকেলস গুলো সেটা এখানে থাকবে, কিন্তু চেয়ার আবার এখানে থাকবে না, কারণ চেয়ারটা চলে যাবে সরাসরি আপনার অন্য কোডে। তো চেয়ারের ক্ষেত্রে আলাদা স্পেসিফিক বলা আছে কারণে, কিন্তু উডের হইলেও উড চেয়ার হইলেও কিন্তু সেটা আর 44-এ যাওয়ার সুযোগ নেই। তারপর চ্যাপ্টার 45-এ কি বলা আছে, কর্ক এন্ড আর্টিকেলস অফ কর্ক, মানে এই কাঠ থেকে যখন কর্ক বানানো হয়, আপনার দেখবেন যে মদের বোতলে বা হোমিও ওষুধের বোতলের মধ্যে কিছু কর্ক ব্যবহার করে, এই কর্ক গুলো সাধারণত এই 45-এ আসবে। হ্যাঁ, তারপরে এখানে কিন্তু প্লাস্টিকের কর্ক এখানে ব্যবহার করা হয়ে থাকে বা রাবার কর্ক ব্যবহৃত হয়ে থাকে। তারপরে চ্যাপ্টার 46-এ আছে ম্যানুফ্যাকচারার্স অফ স্ট্র, অফ এসপার্টো অর অফ আদার প্লেটিং ম্যাটেরিয়ালস, বাস্কেটওয়্যার এন্ড উইকওয়্যার। তারপর আছে সেকশন 10 আছে পাল্প অফ উড। দেখেন আবার এই উডটাকে যখন আবার কাঠটাকে যখন আবার পাল্প আকারে নিয়ে যায় তখন পাল্প অফ উড বা আদার ফিব্রিলাস সেলুলোসাস ম্যাটেরিয়ালস গুলো আবার এখানে চলে যাবে, 10-এ চলে যাবে। অর্থাৎ যতই প্রসেসিং এর মধ্যে যাচ্ছে ততই কিন্তু শেষের দিকে যাচ্ছে। এখানে সরাসরি কাঠ থেকে যেগুলো আমরা পাবো, সরাসরি যে ম্যাটেরিয়াল সেগুলো পাবো, আবার কাঠকে সরাসরি যদি আবার প্রসেস করে অন্য এতে রূপান্তর করে তখন আবার পরেরটাতে চলে যাবে। তো সেখানে চ্যাপ্টার 47-এ যেটা বলা আছে যে পাল্প অফ উড অর আদার ফাইব্রাস সেলুলোসিক ম্যাটেরিয়াল ওয়েস্ট এন্ড স্ক্র্যাপ অফ পেপার অর পেপার বোর্ড। চ্যাপ্টার 48 আছে পেপার অর পেপার বোর্ড, আর্টিকেলস অফ পেপার পাল্প অফ পেপার অর পেপার বোর্ড। দেখেন পেপার বোর্ড হলে কিন্তু আবার 48, আর পাল্প হলে 47। পাল্প থেকে যখন আবার পেপার বোর্ড তখন 48। আবার যখন এই পেপার বোর্ড অথবা পেপার থেকে যখন আবার প্রিন্টেড বইটি করবে তখন আবার 49। অর্থাৎ পাল্প থেকে কাগজ বানিয়ে কাগজকে যখন আবার প্রিন্ট করা হবে, বই বানাতে বা নিউজ পেপার আকারে করা হবে বা ছবি বানানো হবে তখন আবার 49-এ চলে আসবে। পর্যায়ক্রমে কিন্তু প্রসেসিং এর দিকে যাচ্ছে। তারপরে 11-তে আসলো টেক্সটাইল এন্ড টেক্সটাইল স্টার্স, মানে আর্টিকেলস, সরি। তো এই আর্টিকেলস গুলো কি কি, যেমন আগে যে গাছ বা বিভিন্ন থেকে বা প্রকৃতি থেকে হোক বা প্রসেসিং করে হোক, সিল্ক হোক, সেগুলো বিভিন্ন ধরনের সুতা আমরা পেয়ে থাকি, বা উল পেয়ে থাকি, যেমন পশুর লোমও আমরা পেয়ে থাকি, সেগুলো থেকে সুতা তৈরি করে পরবর্তীতে আমরা টেক্সটাইল ম্যাটেরিয়ালস বা টেক্সটাইল আর্টিকেলস তৈরি করি, যেমন ফেব্রিক্স তৈরি করি, বিভিন্ন ধরনের পোশাক তৈরি করি কাপড় থেকে। তারপরে যেমন সোয়েটার, উল থেকে সোয়েটার, মাফলার ইত্যাদি তৈরি করে। হ্যাঁ, তারপরে সিল্ক থেকে সিল্কের শাড়ি পাঞ্জাবি বা সিল্কের কাপড় ফেব্রিক্স ইত্যাদি তৈরি করে থাকে। তাহলে এই এখানে আসে চ্যাপ্টার 50 হলে সিল্ক হলে চ্যাপ্টার 50, 51 হলে উল, ফাইন এন্ড কোর্স এনিমেল হেয়ার, সরাসরি উল যদি হয়, উল মানে পশম, এই উল কিন্তু ওই সরাসরি প্রাণীর পশম যেটা সেই উল। আমাদের দেশে যে উলের সোয়েটার বলে, দেখা গেছে যে আসলে উলই না, মানে পশমিনা, উল মানে কিন্তু পশম। তাহলে উল, ফাইন এন্ড কোর্স এনিমেল হেয়ার, হর্স হেয়ার, ইয়ার্ন এন্ড উভেন ফেব্রিক্স যদি হয় তাহলে 51-এ চলে যাবে। তারপরে কটন হলে, কটন মানে তুলা, তুলা হলে 52-তে চলে যাবে। তারপর 53-তে আদার ভেজিটেবল টেক্সটাইল ফাইবার্স, পেপার ইয়ার্ন এন্ড ওভেন ফেব্রিক্স অফ পেপার ইয়ার্ন হলে 53-তে যাবে। 54-তে যাবে হলে ম্যানমেড ফিলামেন্টস, ম্যানমেড ফিলামেন্ট গুলি যদি হয়ে থাকে, মানুষের তৈরি যে ফিলামেন্ট গুলো কেমিক্যালি বা আপনার ন্যাচারালি না পাওয়া যায়, তাহলে কি করে যে কারখানায় যদি বা নিজেদের মেশিনের মাধ্যমে তৈরি করে মানুষের তৈরি ফিলামেন্ট যেগুলো, সেগুলো হলে 55-তে যাবে।
তারপরে ম্যানমেড স্টাপল ফাইবার্স ছিল 55 যাবে। তারপরে 56 যাবে ওয়ার্ডিং ফেল্ডস এন্ড নন ওভেন স্পেশাল ইয়ার্ন টয়াইন কর্ডেজ রোপস এন্ড কেবলস এন্ড আর্টিকেলস দেয়ার। তারপরে 57 যাবে কার্পেটস এবং আদার টেক্সটাইল ফ্লোর কাভারিং। যদি কার্পেটস এবং আদার যদি টেক্সটাইল ফ্লোর কাভারিং হয় তাহলে চলে যাবে 57-তে। 58-তে যাবে স্পেশাল ওভেন ফেব্রিক্স, টাফটেড টেক্সটাইল ফেব্রিক্স, লেস, ট্যাপেস্ট্রিজ, ট্রিমিংস, এমব্রয়ডারি ইত্যাদি। তারপর চ্যাপ্টার 59 যাবে ইমপ্রেগনেটেড, কোটেড, কাভার্ড অর লেমিনেটেড টেক্সটাইল ফেব্রিক্স, টেক্সটাইল আর্টিকেলস অফ এ কাইন্ড সুইটেবল ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজ ইত্যাদি ভাবে। তারপর চ্যাপ্টার 60 যাবে নিটেড আর ক্রোশেড ফেব্রিক্স। নিটেড বা ক্রোশেড ফেব্রিক যদি হয় 60 চলে যাবে সরাসরি। 61-তে চলে যাবে ক্লোথিং অ্যাকসেসরিজ যেগুলো সেগুলো। আর 62-তে যাবে ক্লোথিং অ্যাকসেসরিজ নট নিটেড আর ক্রোশেড। যদি নিটেড বা ক্রোশেড যদি না হয় তাহলে ক্লোথিং অ্যাকসেসরিজ যেগুলো যেমন স্টিকার বিভিন্ন ধরনের সেগুলো এখানে চলে যাবে। তার 63-তে চলে মেড অফ টেক্সটাইল আর্টিকেলস, সেটস, ওন ক্লথ এন্ড ওন টেক্সটাইল আর্টিকেলস, র‍্যাগস, এগুলো 63-তে চলে যাবে। তারপর জুতা যদি হয় তাহলে যে ফুটওয়্যার, হেড গিয়ার, আমব্রেলা, সান আমব্রেলা, ওয়াকিং স্টিকস, সিট স্টিকস, হুইপস, রিডিং ক্রপস এন্ড পার্টস দেয়ার অফ, এই বিষয়গুলো হলে সেকশন 12-তে চলে যাবে। এখানে আর্টিকেলস অফ হিউম্যান হেয়ার, মানুষের যে চুলের তৈরি যে মানুষের যে উইগ আছে আর্টিফিশিয়াল উইগ, সেটাও কিন্তু এখানে আসবে। আচ্ছা, অ্যানোটেশন করতেছেন কে জানে, নাহিদ না কি নাম জানে অ্যানোটেশন হচ্ছে, ব্যাপারটা বুঝলাম না। ওনাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে তারপরে করতেছে। তারপর চ্যাপ্টার 64 এখানে আছে ফুটওয়্যার, গেইটার্স এন্ড দ্য লাইক। 64 যদি জুতা হয় ফুটওয়্যার হয় তাহলে কিন্তু এই সরাসরি 64-তে চলে যাবে। গেইটার্স এন্ড দ্য লাইক, পার্টস অফ সাচ আর্টিকেলস। তারপর চ্যাপ্টার 65-তে যাবে হেড গিয়ার এন্ড পার্টস দেয়ার অফ। চ্যাপ্টার 66-তে যাবে আমব্রেলাস, সান আমব্রেলাস, ওয়াকিং স্টিকস, সিট স্টিকস, হুইপস, রিডিং ক্রপস এন্ড পার্টস দেয়ার অফ। চ্যাপ্টার 67-তে যাবে প্রিপেয়ার্ড ফেদার্স এন্ড ডাউন এন্ড আর্টিকেলস মেড অফ ফেদার্স or of down articles, flowers, articles of human hair ইত্যাদি। তারপরে দেখুন সেকশন 13-তে বলা আছে আর্টিকেলস অফ স্টোন, প্লাস্টার, সিমেন্ট, অ্যাসবেস্টস, মাইকা অর সিমিলার ম্যাটেরিয়ালস, সিরামিক প্রোডাক্টস, গ্লাস এবং গ্লাসওয়্যার, এগুলো সেকশন 13-তে। এখানে আবার 68, 69, 70 তিনটা ভাগে ভাগ করা আছে। যে আর্টিকেল অফ স্টোন সরাসরি যদি পাথরের আর্টিকেল হয়ে থাকে এটা চলে যাবে। প্লাস্টার, সিমেন্ট, অ্যাসবেস্টস, মাইকা অর সিমিলার প্রোডাক্টস হলে 68-তে যাবে। তাহলে চ্যাপ্টার 69 আসে সিরামিক প্রোডাক্টস গুলো হলে 69-এ চলে যাবে। চ্যাপ্টার 70-এ যাবে গ্লাস এবং গ্লাস প্রোডাক্ট গুলো হলে 70-এ চলে যাবে। তারপর হলো কি 14 নাম্বার সেকশন আছে ন্যাচারাল অর কালচার্ড পার্লস। বিভিন্ন ধরনের যে প্রিসিয়াস স্টোন মানে যে পাথরগুলো আছে না, আমরা আংটিতে বা বিভিন্ন ধরনের যে ভাগ্য পরিবর্তনের জন্য যে ইয়েগুলো ব্যবহার করে, বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্রের জন্য বা আংটির ভিতরে যে পাথরগুলো ব্যবহার করে, মূল্যবান যে পাথর পার্ল গুলো, তো সেই ন্যাচারাল পার্ল বা কালচার্ড পার্ল যদি হয়, মণিমুক্তা, হ্যাঁ, এগুলো হলে এগুলো 14-তে যাবে। তো 71-এ হলো ন্যাচার আর কালচার্ড পার্ল যদি হয় সেটা এখানে প্রিসিয়াস আর সেমি প্রিসিয়াস স্টোন, যে মূল্যবান পাথর হয়ে থাকে, হ্যাঁ, প্রিসিয়াস মেটাল মূল্যবান ধাতু যেমন গোল্ড, সিলভার, এগুলো যদি হয়ে থাকে এগুলো এখানে বসবে। মেটালস ক্লাড উইথ প্রিসিয়াস মেটাল এন্ড আর্টিকেলস দেয়ার অফ, হ্যাঁ, ইমিটেশন জুয়েলারি কয়েন, গোল্ড কয়েন যদি হয়ে থাকে বা ইমিটেশন জুয়েলারি, এখানে 71-এ কিন্তু চলে আসবে। ইমিটেশন জুয়েলারি এবং জুয়েলারি 71-এ চলে আসবে। তারপর 15-তে দেখেন বেজ মেটালস এন্ড আর্টিকেলস অফ বেজ মেটালস। বেজ মেটালস বলতে আয়রন এবং স্টিলের, এগুলো যদি হয় আয়রন এবং স্টিলের 72, আর্টিকেলস অফ আয়রন, আয়রন এবং স্টিলের তৈরি অন্য কোনো উপকরণ আর্টিকেল হলে তখন 73। তারপর কপার এন্ড আর্টিকেলস দেয়ার অফ, কপার হলে 74। তারপরে 75-এ নিকেল এন্ড আর্টিকেলস দেয়ার অফ, নিকেলের হলে 75-এ চলে যাবে, নিকেল কিন্তু আবার অন্য জায়গায় যাবে না। তারপর অ্যালুমিনিয়াম হলে 76-এ চলে যাবে। তারপর 77টা তো রিজার্ভে আছে। 78-এ আছে লিড এবং আর্টিকেলস দেয়ার অফ, লিড যদি হয় থাকে সীসা সেক্ষেত্রে 78-এ যাবে। জিঙ্ক হলে যাবে 79-তে। টিন এবং আর্টিকেলস, টিন এবং তার আর্টিকেলস হলে 80-তে যাবে। তারপর আদার অন্যান্য বেজ মেটাল যেমন সিমেন্ট, আর্টিকেলস দেয়ার অফ, এই বেজ মেটাল যদি হয়ে থাকে তাহলে 81-তে যাবে। আর 82-তে টুলস, ইমপ্লিমেন্টস, কাটলারি, স্পুন এন্ড ফর্কস, বিভিন্ন ধরনের চামচ টামচ বা কিচেনে ব্যবহৃত হয়, হ্যাঁ, এরকম বিষয়গুলো বেজ মেটালের তৈরি হলে সেগুলো 82-তে চলে আসবে। তারপর 83-তে যাবে হলে মিসেলেনিয়াস আর্টিকেলস অফ বেজ মেটাল, বেজ মেটালের বিভিন্ন ধরনের যেগুলো এখানে বর্ণনা করা হয় না সেগুলো, বাকিগুলো এখানে যাবে। তারপর 16-তে আসলে আবার মেশিনারি, মেশিনারি এন্ড মেকানিক্যাল অ্যাপ্লায়েন্স। দেখেন আমরা যদি একটা মেশিনারি চলে আসে তাহলে আমরা সরাসরি 16-তে চলে যাবো যে আমার একটা মেশিন, হ্যাঁ, তার 16-তে আছে চ্যাপ্টার 84 আর 85। 84-তে হলো সরাসরি মেশিন যেগুলো
হ্যাঁ, যেমন নিউক্লিয়ার রিয়েক্টরস, বয়লার্স, মেশিনারি এন্ড মেকানিক্যাল অ্যাপ্লায়েন্সেস এবং তার পার্টস। সরাসরি মেশিনারিজ বা ইঞ্জিন টিঞ্জিন যেগুলো আছে ওই মেশিনারি গুলো 84তে চলে যাবে। আর 85তে হলো ইলেকট্রিক্যাল গুডস বা ইলেকট্রিক্যাল মেশিনারি, অর্থাৎ বিদ্যুতের সাহায্যে যেগুলি চলে বা বিদ্যুৎ চালিত যেগুলো সেগুলো হলো 85তে। আর তেল চালিত বা অন্যান্য যে মেশিনারি সেগুলো যাবে 84। তাহলে বিদ্যুৎ চালিত গুলো কি কি আছে? সেখানে আছে সাউন্ড রেকর্ডার, রিপ্রোডিউসার, টেলিভিশন, মোবাইল, হ্যাঁ, এই জাতীয় যেগুলো আছে। তারপর যে এখন গ্রাইন্ডার, এখন তো বিদ্যুৎ চালিত অনেক মেশিন আছে, মানে অভাব নাই। হ্যাঁ, ইলেকট্রনিক্স পণ্যতে আমাদের সব ভরে গেছে। যেমন রেফ্রিজারেটর, ফ্রিজার বা এসি, হ্যাঁ, থেকে শুরু করে এভরিথিং এখন আপনার এই কি বলে ইলেকট্রিক্যাল পণ্য। সুতরাং সেগুলো সবই চলে যাবে ইলেকট্রিক্যাল হলে 85তে চলে যাবে। তো আমি যদি ধরেন আমার একটা গ্রাইন্ডার আসলো যেটা ইলেকট্রিসিটির মাধ্যমে চলে, গ্রাইন্ডার, আমি জানি যে ইলেকট্রিক পণ্য কোথায়, 85তে, আমি সরাসরি 85তে চলে যাবো। হ্যাঁ, আমার আর অন্যদিকে দেখানো। আমার একটা টেলিভিশন আসলো, এটা ইলেকট্রিসিটি দিয়ে চলে, আর আমি সরাসরি 85তে চলে যাব। আমার ধরেন একটা ইলেকট্রিক ব্রাশ আসলো, তাহলে ইলেকট্রিসিটি দিয়ে চলে, আমি সরাসরি 85তে চলে যাবো, আমার তখন ব্রাশে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, এইভাবে। তারপরে 17তে কি আছে, যে ভেহিকলস, এয়ারক্রাফট, ভেসেল। এবং এবারে দেখুন ভেহিকলস আসছে। ভেহিকলস মানে যানবাহন, যেটা ধর আমার একটা বাস আসছে, তাহলে ভেহিকলস কততে, 17তে, আমি সেকশন 17তে চলে যাবো। সেকশন 17 দিন যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো আমি দেখবো। তাহলে আমার একটা প্রাইভেট কার আসলো, আমি চলে যাবো 17তে। আমার একটা ট্রেন আসলো, আমি চলে যাবো 17তে। আমার একটা জাহাজ আসলো, চলে যাবো 17তে। বা একটা নৌকা আসলো, তখন চলে যাবো 17তে। কারণ এখানে যে ভেহিকলস, এয়ারক্রাফট, বিমান বা হেলিকপ্টার এগুলো আসে, তখন 17তে চলে যাবে। এখানে আবার 886তে কি বলছে, রেলওয়ে অর ট্রান্স রেলওয়ে লোকোমোটিভস, রোলিং স্টক, রেলওয়ে গুলি হলে এখানে। তারপরে ভেহিকলস আদার দেন রেলওয়ে, রেলওয়ে ছাড়া অন্য যদি ট্রামওয়ে যদি থাকে, অর্থাৎ ওই অনেকটা রেলের মতোই আগে যেগুলো ট্রাম ছিল, তো সেইগুলো যদি হয়ে থাকে তাহলে 87তে। আর 88তে এয়ারক্রাফট এবং স্পেস ক্রাফট এবং পার্টস দেওয়া হইলে 88তে। তারপর শিপ, বোট এবং ফ্লোটিং হলে 89তে চলে যাবে। তারপর অপটিক্যাল, ফটোগ্রাফিক, সিনেমাটোগ্রাফিক, মিজারিং, চেকিং, এই অপটিক্যাল হইলে তারপর 18তে। হ্যাঁ, সিনেমাটোগ্রাফিক বা মিজারিং, চেকিং, প্রয়োজন, মেডিকেল আর সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস, অ্যাপারেটাস, ক্লকস, ওয়াচেস, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, পার্টস, এগুলো হলে সরাসরি 18তে চলে যাবে। তো সেখানে 90তে আছে, চ্যাপ্টার 90তে আছে। আপনার অপটিক্যাল যদি হয় তাহলে এটা, ফটোগ্রাফিক হলে এটা, সিনেমাটোগ্রাফিক হলে এটা, মিজারিং হলে এটা, তার প্রিসিজন, মেডিকেল আর সার্জিক্যাল। যেমন ক্যামেরা যদি হয়ে থাকে, ক্যামেরা তো ফটোগ্রাফিক, তাই না? তাহলে ফটোগ্রাফিক হলে এখানে চলে আসবে। তারপর অপটিক্যাল হলে এখানে সিনেমাটোগ্রাফিক করার জন্য যেগুলো আছে সেগুলো, মিজারিং বা চেকিং, হ্যাঁ, এগুলো হলে এখানে চলে আসবে। হ্যাঁ, তারপরে ক্লকস এন্ড ওয়াচেস দেয়ার অফ, ক্লক এবং ওয়াচ যদি হয়ে থাকে, ওয়াল ক্লক বা হাতের ঘড়ি, এবং তাদের পাশ যদি হয় 91তে চলে যাবে। কারণ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যদি হয়ে থাকে তাহলে সেটা 92তে চলে যাবে। তারপরে সেকশন 19 আছে আর্মস এন্ড অ্যামুনিশনস, পার্টস এন্ড অ্যাক্সেসরিজ দেয়ার। আর্মস যদি হয়ে থাকে 93তে, অর্থাৎ অস্ত্রপাতি যদি হয়ে থাকে 93তে চলে যাবে, চ্যাপ্টার 93তে। তারপরে মিসেলেনিয়াস, এই বিষয় আসতে হলো বিভিন্ন ধরনের, বিভিন্ন বর্ণ। এই বিষয়গুলো কি কি বিষয়, এগুলো কম্বিনেশন সাধারণত থাকে, অন্যান্য জায়গায় যেগুলো স্পেসিফিক করা হয় নাই সেগুলো কম্বিনেশন থাকলে একাধিক পণ্যের, তখন এখানে এই বিষয় নিয়ে আসছে সেকশন। এখানে চ্যাপ্টার 94তে যেগুলো আছে সেখানে আপনার যেমন ফার্নিচার, আমি আগে বলেছিলাম যে ফার্নিচার যদি হয় সেগুলো কাঠের হইতে পারে, সেগুলো প্লাস্টিকের হইতে পারে, সেগুলো অন্য অন্য কিছু হইতে পারে। হ্যাঁ, তারপর বেডিং, হ্যাঁ, বেডিং যদি হয়ে থাকে, ম্যাট্রেস, ম্যাট্রেস সাপোর্টস, কুশন এবং সিমিলার স্টাফ, ফার্নিশিং, ল্যাম্প, লাইট ফিটিংস ইত্যাদি। ইলুমিনেটেড সাইন্স আর নেম প্লেটস এবং লাইট, অর্থাৎ ইলুমিনেট করে যেগুলোর মধ্যে, যে নেম প্লেট গুলোর মধ্যে লাইট জ্বলে, এগুলো হলে এখানে চলে আসবে। তারপর প্রিফেব্রিকেটেড বিল্ডিং হলে এখানে 94তে চলে আসবে। তারপর চ্যাপ্টার 95তে খেলনা, কারণ কারো খেলনা নিয়ে আসছে তা সে সরাসরি চ্যাপ্টার 95তে চলে আসবে, যে খেলনাতে চ্যাপ্টার 95তে। তারপরে এখানে আবার গেমস, স্পোর্টস, রিকুইজিটস, পার্টস এন্ড অ্যাক্সেসরিজ, গেমস এবং খেলনা যদি হয়ে থাকে সেটা 95তে চলে আসবে। এরপর 96তে আসে মিসেলেনিয়াস ম্যানুফ্যাকচারিং আর্টিকেলস, এরপর বিভিন্ন ধরনের আর্টিকেলস এর যে উপাদানগুলো আছে সেগুলো। তারপরে 21 আছে ওয়ার্কস অফ আর্ট, কালেক্টর পিস এন্ড এন্টিক্স, এন্টিক পিস হলে বা কালেক্টর হলে বা আর্ট হলে, হস্তশিল্প মানে আর্ট যদি হয়ে থাকে, আর্টিস্ট যে বড় বড় যে আর্ট থাকে না, যেমন মোনালিসার ছবি, হ্যাঁ, বা এই ধরনের যে আর্ট গুলো আছে দামি দামি, বা সাধারণত আর্টিস্টরা যে আর্ট গুলো করে থাকে, সেগুলো হলে এই আপনার 97তে চলে আসবে। ওয়ার্কস অফ আর্ট, কালেক্টর পিস এন্ড এন্টিক্স হলে 97তে চলে আসবে। আর 98তে হলে মিসেলেনিয়াস ন্যাশনাল প্রভিশনস, 98তে হলে সাধারণত ওই যে ব্যাগেজ গুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। এখন আমরা একটু কয়েকটা উদাহরণ দিলেই এই বিষয়টা মোটামুটি আরো ক্লিয়ার হবে।
যে ছন্দটা কিভাবে আসে দেখেন, বা আমরা এগুলো কিভাবে করতে পারি। যেমন চ্যাপ্টার 1-এ আমরা দেখি যে লাইভ অ্যানিমালস, যেমন গরু, এখানে যে গরু দেখতে পাচ্ছি তাই না, লাইভ অ্যানিমালস হলে গরু সরাসরি, এটা হলো চ্যাপ্টার 1-এ যাবে। এইবার র হাইটস, এই গরুর থেকে যে চামড়াটা বের হবে, এখানে আরো অনেকগুলো উদাহরণ দেওয়া যেতে পারে, যে গরুর দুধ হইতে পারে, গরু থেকে মাংস পেতে পারি, গরু থেকে ঘি পেতে পারি, গরু থেকে চর্বি পেতে পারি। হ্যাঁ, তো এগুলো অনেকগুলো দেওয়া যেত, জায়গা কম বিধায় আমি খুব সংক্ষেপে বোঝানোর জন্য এটা বললাম। যে যদি তাহলে সরাসরি কি হলো, যে এটা একটা গরু, এই গরু থেকে যে আমরা দুধ পাবো তখন নেসিস করে চলে যাবো, গরু থেকে যখন আমরা মাংস পাবো, সেই মাংসটা আবার প্রসেস হলে মাংস দ্বারা যদি অন্য খাদ্য তৈরি করি তখন আবার অন্য জায়গায় চলে যাবে। আর শুধু মাংসকে যদি আমরা হিমায়িত বা অন্য কোনো ভাবে নিয়ে আসি তখন অন্য জায়গায় চলে যাবে। আবার এই মাংস থেকে যখন আমরা চামড়া, গরু থেকে যখন চামড়াটা আলাদা করবো তখন কিন্তু দেখেন চামড়ার কোড আবার আলাদা 41 চলে গেছে। চ্যাপ্টার 1-এ আছে লাইভ এনিমেলস। আবার এই লাইভ এনিমেলস এর থেকে সরাসরি যেগুলো পাওয়া যায়, মানে এগুলো না মেরে বা না কেটে যেগুলো পাওয়া যাবে, সেগুলো আস্তে আস্তে ভাগ হয়েছে, কিন্তু কাটার পরে মাংসগুলো তার পর্যায়ক্রমে ভাগ হয়েছে, কিন্তু মাংসটা সারানোর পরেও চামড়া হলে সরাসরি আবার কিন্তু অনেক দূরে চলে গেছে, 41 চলে গেছে। তার মানে দেখেন গরু থেকে চামড়া ছাড়ালে সে চামড়াটা র যখন থাকবে এবং র হাইটস এবং এগুলো থেকে যে ব্যাগটা তৈরি করবে সেটা হলে 41 চলে যাবে। এরপর এই চামড়াটা থেকে কি করে, চামড়াটাকে চামড়া করে প্রসেস করে তা থেকে আবার জুতা বানায় বা ব্যাগ বানায়। তো জুতা যখন বানাবি তখন আবার যাবে 64। কিন্তু এই চামড়া থেকে যখন আবার ব্যাগ বানাবি তখন কিন্তু আবার ওই ওখানেই থাকবে, 41 থাকবে। কিন্তু যখন জুতা বানাবে তখন আবার 64 চলে যাবে। তাহলে দেখুন এক গরু বা এক লাইভ অ্যানিমেলস থেকে আমরা কত ধরনের প্রোডাক্টস পেয়ে থাকি, সেগুলো কিন্তু এইভাবে পর্যায়ক্রমে ভাগ হয়ে থাকে, যে তার থেকে যে বিভিন্ন প্রোডাক্টস বের হয়, প্রসেসিং করা হয়, পর্যায়ক্রমে কিন্তু প্রসেসিং এর দিকে যাচ্ছে। প্রথমে লাইভ, তারপর থেকে র হাইটস, তারপর র হাইটস থেকে যখন প্রসেস করে জুতা বানালে তখন কিন্তু এখানে চলে গেল। তাহলে দেখুন, অর্থাৎ লিভিং থেকে পর্যায়ক্রমে প্রসেসের দিকে যাচ্ছে। আরেকটা উদাহরণ যদি আমরা দিই, গাছের উদাহরণটা, যে জীবন্ত গাছ যদি আমাদের চ্যাপ্টার 6-এ হয়ে থাকে, তারপর গাছ থেকে আমরা কি পেলাম, কাঠ পেলাম। গাছ থেকে যখন এই আমরা সরাসরি লাকড়ি আকারে কাঠ পেলাম, হ্যাঁ, এই কাঠ কিন্তু 44-এ যে কাঠ আছে বা 40-এ যে কাঠ আছে, সরি, হ্যাঁ 44-এ যে কাঠ আছে, সেটা কিন্তু সরাসরি আপনার এই কাঠ চেরাই করে যে কাঠগুলো পাওয়া যায়, সেটা মানে গাছকে চেরাই করে যেগুলো পাওয়া যায়, যেমন আপনার ফার্নিচার তৈরি করার জন্য যদি প্রাথমিক যে চেরাই করা কাঠগুলো সেগুলো, বা লাকড়ি যদি থাকে সেগুলো, হ্যাঁ, সেগুলো কিন্তু 44-এ। তাহলে দেন প্রথম হলো লিভিং লাইভ ট্রিজ হলো চ্যাপ্টার 6, কিন্তু এই ট্রিটাকে যখন কেটে আমরা এটাকে যখন কাঠ আকারে তৈরি করে ফেলি বা লাকড়ি করে ফেলি বা চেরাই করে ফেলি তখন কিন্তু এটা 44-এ চলে গেল। তারপরে যখন এটাকে আবার একেবারে কুচি কুচি করে যখন মন্ড আকারে তৈরি করে পাল্প তৈরি করে ফেলি তখন কিন্তু আবার চলে যাবে 47, পাল্প তৈরি করলে। এই পাল্পটাকে আবার যখন প্রসেসিং করে আবার যখন পেপার তৈরি করি তখন চলে যাবে আবার 47। এই পেপারটাকে যখন আবার কেটে কুটে প্রিন্ট করে যখন বই তৈরি করি তখন চলে যাবে 49। তাহলে দেখুন এক গাছ থেকে কাঠ, কাঠ থেকে পাল্প, পাল্প থেকে পেপার, পেপার থেকে বই, হ্যাঁ, এভাবে পর্যায়ক্রমে চেঞ্জ হয়ে হয়ে তারপরে এখানে চলে যাচ্ছে। আমি যদি বই যদি নিয়ে আসি তাহলে বই চলে আমরা 49-এ চলে যাবো। কিন্তু এই গাছকে আবার যেমন কেটে কেটে, ধরেন এই গাছকে কেটে কেউ আবার ইয়ের জন্য নিয়ে আসলো, কি বলে, ওষুধ ব্যবহার করার জন্য নিয়ে আসলো, হ্যাঁ, ফার্মাসিউটিক্যালস বা বনাজি ওষুধ তৈরি করে না, যে গাছের বিভিন্ন অংশ, টুকরা অংশ, ফুল ফল, ওই যে ত্রিফলা বা কিছু গাছের কাটা কাটা অংশ থাকে যেগুলো ওষুধ বা তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে সাধারণত, হ্যাঁ। তো ওষুধ তৈরিতে যখন ব্যবহৃত হবে তখন কিন্তু আবার চলে যাবে 12-তে। কিন্তু এগুলো যখন ওষুধ তৈরিতে ব্যবহার হবে না, লাকড়ি বা কাঠ আকারে যখন ব্যবহৃত তখন চলে যাবে 44। যেমন এই কাঠটাকে যখন আপনি চেরাই করবেন, চেরাই করতে গিয়ে এর থেকে এক ধরনের ভুসির মতো বের হয়, হ্যাঁ, ছোট ছোট দানা দানা গুড়ির মতো বের হয়, কাঠের গুঁড়া। এই কাঠের গুঁড়াগুলোকে আপনি যখন এটাকে আপনার যখন কয়েল তৈরিতে ব্যবহার করবেন তখন কিন্তু এটা এক ধরনের কি বলে মেডিকেল ব্যবহার বলা যায়, মেডিকেটেড ব্যবহার বলা যায়। তার কারণ এটা কয়েল তৈরি করলে সেটা দেয়া অন্য কেমিক্যাল মিক্স করে তখন এটা মেডিকেটেড বলা যায়, তখন কিন্তু আবার 12-তে চলে যাবে, চ্যাপ্টার 12-তে চলে যাবে। কিন্তু এটাকে যদি জ্বালানি হিসেবে ব্যবহার করে তখন আবার 44-এ চলে যাবে। তাহলে দেখুন এই পণ্যটার একই পণ্য, এটার ব্যবহার বিধি কিন্তু এর কোড চেঞ্জ হয়ে যাচ্ছে বা হেডিং চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এমনি ভাবে আমরা প্রসেস যখন করতে থাকবো তখন আস্তে আস্তে এইচএস কোড গুলো চেঞ্জ হতে থাকবে। আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, যে কটন বা তুলা, যখন র তুলা থাকবে তখন 52-0 চলে যাবে কটন। এরপর কটন থেকে যখন আমরা সুতা তৈরি করবো তখন চলে যাবে 52-0-5-এ। এরপর সুতা থেকে যখন আমরা কাপড় তৈরি করবো তখন যাবে 52-0-8-এ। এরপর এই কাপড় কেটে যখন অন্যান্য
রেডিমেড গার্মেন্টস তৈরি করা হবে তখন আবার এইচএস কোড চলে যাবে অন্যদিকে। তারপরে যখন লোহা, আমরা যখন পিগ আয়রন থাকি অর্থাৎ লোহার যখন প্রাথমিক রূপ থাকে তখন থাকে যেমন 7201 পিগ আয়রন সরাসরি। তারপরে এটাকে যখন প্রসেস করে বিলেট তৈরি করা হয় তখন 72 সাথে চলে যাবে। তারপর এটাকে যখন প্রসেস করে আরো প্রসেস করে রড আকারে তৈরি করা হবে তখন চলে যাবে 7213। এই রডকে যখন আরো প্রসেস করে একেবারে চিকন জিআই তারে পরিণত করা হবে তখন যাবে 7217। তাহলে দেখুন একই পণ্য কিন্তু প্রসেস হচ্ছে, যতই প্রসেস হচ্ছে ততই কোড চেঞ্জ হচ্ছে, ততই পরে কোড চলে যাচ্ছে। এটা আসলে কি জানো? আচ্ছা, এখন আসলাম আমরা এই যে দেখলাম আমাদের মোটামুটি কতগুলো সেকশন, কতগুলো চ্যাপ্টার, বা কোন চ্যাপ্টারে কি আছে, কোন সেকশনে কি আছে সেগুলো আমরা দেখলাম। এখন আমাদেরকে এই এইচএস কোড নির্ধারণ করার ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে এর কিছু নোটস আছে। হ্যাঁ, এইচএস কোডের অধীন এক্সপ্লানেটরি নোটে কিছু নোটস আছে। এই নোটস গুলো আমাদেরকে জানতে হবে যে আসলে কোনটা কি নোটস, সেই নোটে কি বলা আছে, কারণ নোটের মধ্যেই কিন্তু সম্পূর্ণ দেয়া থাকে যে অমুক পণ্য এখানে যাবে বা অমুক পণ্য এখানে যাবে না, বা এটা এখানে কভার করবে, বা এই পণ্যটা এরকম হবে না, বা এটা এখানে হবে। এই ধরনের বিভিন্ন সংজ্ঞা দেয়া আছে বা নোটস দেয়া আছে। হ্যাঁ, সেই নোটস গুলো আমরা দেখবো। নোটস গুলো মূলত 3 ধরনের দেয়া আছে। নোটস এক ধরনের হলো সেকশন নোটস, একটা হলো চ্যাপ্টার নোটস, একটা হলো এক্সপ্লানেটরি নোটস। তাহলে সেকশন নোটস কি, চ্যাপ্টার নোটস কি এবং এক্সপ্লানেটরি নোটস কি, এই তিনটা আমরা দেখবো। এখানে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা উদাহরণ যদি দেই। হ্যাঁ, সেখানে দেখা যাচ্ছে যে দেখুন এই যে বাংলাদেশ ট্যারিফের একটা পৃষ্ঠা, সেখানে দেখুন সেকশন 1, এটা হলো কি সেকশন নাম্বার। আমরা যে 21টা সেকশন পেয়েছিলাম, যে কাস্টমস ট্যারিফটাকে মূলত 21টি সেকশনে বিভক্ত করা হয়েছে, তার 1 নম্বর সেকশন যদি আমরা এটা ধরি যে সেকশন 1, ঠিক আছে, এটা হলো সেকশন 1। এভাবে থাকবে সাধারণত এই যে ট্যারিফ শিডিউলে বা ট্যারিফ বইতে সরাসরি এভাবে থাকবে। তো সেখানে সেকশন নাম্বার, এটা হলো সেকশন নাম্বার, দেখুন সেকশন 1 লেখা আছে। তারপর হলো কি সেকশন টাইটেল। এই সেকশন 1 এর টাইটেল কি, লাইভ অ্যানিমেলস, তারপরে অ্যানিমেল প্রোডাক্টস। হ্যাঁ, লাইভ অ্যানিমেলস এবং অ্যানিমেল প্রোডাক্টস। এখানে দেখুন সেমিকোলন ব্যবহৃত হয়েছে। সেমিকোলন ব্যবহৃত হয়েছে যে দুই ধরনের প্রোডাক্টস এখানে আলাদা করার জন্য ব্যবহৃত হয়েছে, যে লাইভ অ্যানিমেলস আবার অ্যানিমেল প্রোডাক্টস। লাইভ অ্যানিমেলস এক ধরনের প্রোডাক্টস, আবার অ্যানিমেল থেকে যখন প্রোডাক্টস গুলো পাওয়া যায় তখন সেটা অন্য ধরনের পণ্য। তাহলে এখানে দেখুন কি বলছে যে সেকশন পাইলাম আমরা 1, আবার এই সেকশনের টাইটেল পাইলাম আমরা লাইভ অ্যানিমেলস অথবা অ্যানিমেল প্রোডাক্টস। এই বিষয়গুলো একটু ভালোভাবে আপনাদেরকে মানে রাখতে হবে, মনে রাখতে হবে যে কোনটা সেকশন টাইটেল, কোনটা সেকশন নোট, কোনটা চ্যাপ্টার নোট, কোনটা চ্যাপ্টার টাইটেল, এগুলো মনে রাখতে হবে। কারণ এগুলো অনুযায়ী কিন্তু জিআইআর রুলস গুলো আমরা নেক্সট ক্লাস আলোচনা করব। এই জিআইআর রুলস এর মধ্যে কিন্তু এই বিষয়গুলো বারবার আসবে, যে সেকশন নোট, চ্যাপ্টার নোট, সেকশন টাইটেল, হ্যাঁ, এই বিষয়গুলো আসবে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু জানা থাকতে হবে যে কোনটা সেকশন টাইটেল, কোনটা সেকশন নোট, কোনটা চ্যাপ্টার নাম্বার, চ্যাপ্টার টাইটেল এবং চ্যাপ্টার নোটস এবং সাবহেডিং নোটস, এই বিষয়গুলো জানা থাকতে হবে। তাহলে আমরা এখানে দেখলাম সেকশন নাম্বার, তারপর সেকশনের টাইটেল, মানে এই সেকশনের টাইটেলটা লাইভ অ্যানিমেলস এবং অ্যানিমেল প্রোডাক্টস 1 নাম্বার সেকশনের। এবার এই সেকশনের জন্য কিছু নোট দেয়া আছে। দেখুন এখানে নোটস, এই যে নোট 1 এবং 2 দেয়া আছে। এখানে নোটসে কি বলছে, সেকশন নোটে কি বলছে, যে any reference in this section to a particular genus or species of an animal except whether the context otherwise requires includes a reference of young of that genus or species। মানে এই চ্যাপ্টারের অধীনে বা এই সেকশনের অধীনে কোন কোন ধরনের জেনেসিসের বা কোন স্পেসিফিক পণ্যটা যাবে বা প্রাণীগুলো যাবে সেটা এখানে বলা আছে। তারপর except whether the context otherwise requires throughout this schedule any reference dried products also covers products which have been dehydrated, evaporated or freeze dried। তাহলে এখানে বলছে যে ড্রাইড বলতে আসলে কোন ধরনের পণ্য আসবে সেটাও কিন্তু এখানে বলে দিচ্ছে, যে এখানে ড্রাইড এর মধ্যে কোন কোন বিষয়গুলো আসবে। তাহলে দেখুন সেকশন নোটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন ধরেন একটা পণ্য ড্রাইড আসবে তখন এই ড্রাইড এর মধ্যে ধরেন ফ্রিজড বা ড্রাইড আসবে বা ইভাপোরেটেড আসবে, তখন ইভাপোরেটেড আসলে তখন আমরা সেটা কিসের মধ্যে নেব, সেটা আদার্সে নেব না ড্রাইডের মধ্যে। যে আমরা যেটা কি বলে একটা উদাহরণ দিয়েছিলাম যে অ্যালবুমিনের, সেখানে ড্রাইড একটা শব্দ ছিল। তাহলে দেখুন ড্রাইডের মধ্যে কিন্তু এখানে ইভাপোরেটেড অর ফ্রিজড অর ড্রাইড, হ্যাঁ, এগুলো কিন্তু চলে যায়, অথবা ডিহাইড্রেটেড। তাহলে যদি একটা পণ্য ইভাপোরেটেড বা ফ্রিজড বা ডিহাইড্রেটেড যদি হয়ে থাকে তাহলে সেটাকেও কিন্তু আমরা ড্রাইড এর মধ্যে নিয়ে যাবো। ঠিক আছে, ড্রাইডটা এটাকে কভার করে।
আমরা কিন্তু তখন আর আদার্স চলে যাব না, আমরা তখন ডাইটে চলে যাবো। এই জন্য এগুলো কিন্তু পড়তে হবে, যে এখানে যে লাইভ এই কি বলে যে সেকশন নোট যে দেয়া আছে, এই সেকশন নোট গুলোর মধ্যে কোনটা দ্বারা কি বোঝায়, কোনটা এই সেকশনের মধ্যে যাবে, কোনটা এই সেকশনে যাবে না, কোনটা অন্য সেকশনে চলে যাবে, কোনটা এই সেকশনে না হলেও এই সেকশনের মধ্যে চলে আসবে, এই বিষয়গুলো কিন্তু বলা থাকে। আমরা ফার্স্ট শিডিউলটা যখন দেখবো তখন এগুলো আরো ডিটেইলস দেখতে পাবো। এখানে আমরা জাস্ট এখানে জেনে রাখি যে কোনটা সেকশন। তাহলে প্রথমে সেকশন নাম্বার, তারপর সেকশন টাইটেল, তারপর সেকশন নোট দেখলাম। এইবার এই সেকশনের অধীনে যে চ্যাপ্টার আছে, যেমন চ্যাপ্টার 1, এখানে হলো চ্যাপ্টার নাম্বার প্রথমে। এবার এই সেকশনের টাইটেল দেখি লাইভ অ্যানিমেলস। আমরা এখানে জানি যে 1 থেকে 5 পর্যন্ত এই সেকশনের অধীন 1 থেকে 5 পর্যন্ত চ্যাপ্টার আছে, 5টা চ্যাপ্টার আছে। তাহলে চ্যাপ্টার 1 এ আছে কি, যে লাইভ অ্যানিমেলস, এটার শিরোনামটা হলো, বা চ্যাপ্টার টাইটেল বা শিরোনাম, টাইটেল মানে শিরোনাম। তাহলে এই চ্যাপ্টারের শিরোনাম হলো লাইভ অ্যানিমেলস, আর এই সেকশনের শিরোনাম ছিল লাইভ অ্যানিমেলস এবং অ্যানিমেল প্রোডাক্টস। আর তাহলে এটার 5টা সেকশন আছে, 5টা চ্যাপ্টার আছে। এই 5টা চ্যাপ্টার দিন প্রথম চ্যাপ্টারে হলো লাইভ অ্যানিমেলস। এবার লাইভ অ্যানিমেলস এর এই চ্যাপ্টারে একের আবার এখানে দেখেন নোট আছে, চ্যাপ্টারের নিচে নোট আছে। এই নোটটা আবার এই চ্যাপ্টার নোট, এটাকে বলে চ্যাপ্টার নোট। তাহলে এটা হলো সেকশন নোট ছিল। এই সেকশনের পরে যেটা নোটটা থাকে সেটা হলো সেকশন নোট, আর চ্যাপ্টারের পরে যে নোটটা থাকে সেটা হলো চ্যাপ্টার নোট। তাহলে চ্যাপ্টার নোটে কি বলছে, দিস চ্যাপ্টার কভারস অল লাইভ অ্যানিমেলস এক্সেপ্ট, কি বলছে যে এই চ্যাপ্টারটা কভার করবে সকল ধরনের জীবন্ত প্রাণী, এক্সেপ্ট ব্যতীত, কোন ধরনের, এগুলো ব্যতীত। এখানে আবার কিছু কিছুকে এক্সেপ্ট বলে দিয়েছে, মানে এখানে এগুলোকে এক্সক্লুড করে দিয়েছে, এখানে কিন্তু আর রাখে নাই। বলছে যে এগুলো এই চ্যাপ্টার কভার করবে না, মানে এই ধরনের প্রাণীগুলো এই চ্যাপ্টারের মধ্যে পড়বে না। কি কি, যেমন ফিশ এবং ক্রাস্টেসিয়ান্স, মানে এই ফিশ এবং ক্রাস্টেসিয়ান্স তো অন্য চ্যাপ্টারে নিয়ে গেছে, সেজন্য কিন্তু এটা এই চ্যাপ্টারের মধ্যে থাকবে না। মাছ অন্য চ্যাপ্টারে চলে যাবে। mollusks and other aquatic invertebrates of heading 0301, 0306, 0307 আর 0308, মানে এগুলোর অধীন যে প্রাণীগুলো সেগুলো কিন্তু এখানে আসবে, সেগুলো লিভিং অ্যানিমালস হইলো এখানে আসবে। তারপরে কালচারস অফ মাইক্রো অর্গানিজম এন্ড আদার প্রোডাক্টস অফ হেডিং 30.02 and animals of heading 95.08। এই 95.08 কিন্তু এই অ্যানিমালস আছে, সেটা হলো যাত্রাপালার অ্যানিমালস বা অন্য কাজে যেগুলি ব্যবহৃত হয়ে থাকে সেই অ্যানিমালস। তো সেই অ্যানিমালস গুলো কিন্তু এই অ্যানিমালস এর মধ্যে পড়বে না। যেমন একটা ঘোড়া যাত্রাপালায় ব্যবহার করার জন্য যদি, বা যাত্রাপালা না তো কি বলে, ম্যাজিশিয়ানরা হাতি বা কি যেন এটাকে বলা হয়, বা যাত্রাতি মনে হয়, হ্যাঁ, যাত্রাতি বা ওই যে বিভিন্ন ধরনের শো হইতো আগে গ্রাম অঞ্চল, এই শো গুলোতে হাতি বা ঘোড়া বা এই ধরনের বিভিন্ন ধরনের জীবজন্তু এগুলো নিয়ে আসতো, বাঘ, হ্যাঁ। তো এগুলো নিয়ে আসলে সেগুলো কিন্তু তখন ওই যে পার্টি, যাত্রা পার্টি বা কি বলেন এটাকে, যে পার্টি বলেন এটাকে, আমার নামটা ঠিক মনে আসতেছে না এখন, হ্যাঁ। তো ওই সার্কাস, ইয়েস সার্কাস, ওই সার্কাসের যে প্রাণীগুলো থাকবে সার্কাসের জন্য, সেই সার্কাসের যে প্রাণীগুলো থাকবে সেগুলো কিন্তু 95-তে চলে যাবে। তখন সেখানে ঘোড়া হইলেও কিন্তু এখানে আসবে না, গরু হইলেও এখানে আসবে না, বাঘ হইলেও কিন্তু এখানে আসবে না, যেটা সার্কাসে ইউজ করা হবে বা সার্কাসের অংশ হিসেবে আসবে। তো এগুলোকে কিন্তু এটা, তাহলে এটা কোথায় বলা আছে দেখুন, এখানে চ্যাপ্টার নোটস পড়লে কিন্তু আমরা ক্লিয়ার হয়ে যাচ্ছি যে এই 95-তে যে সমস্ত পণ্যগুলো বসে প্রাণীর কথা বলছে সেই প্রাণীগুলো কিন্তু আমার আর এই চ্যাপ্টারে একে পড়তেছে না, অথবা 030 যেগুলো বলা আছে সেগুলো এখানে পড়তেছে না। তাহলে আমি 030 গিয়ে দেখবো যে এখানে কি আছে। তাহলে এই জন্য কিন্তু চ্যাপ্টার নোট বা সেকশন নোটস গুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, যে এই নোটস গুলো পড়লে আমি বুঝতে পারবো যে কোন কোন পণ্য এখানে পড়বে, কোন কোন পণ্য এটাকে কভার করে না, বা কোন কোন পণ্য অন্য জায়গায় কোথায় হবে, সেগুলো কিন্তু এখানে প্রায় বলা থাকে, যে এটা এখানে পড়বে না, এটা ওখানে চলে যাবে, বা এটা এখানে এই কারণে পড়বে, বা এটা এখানে পড়বে না, বা এটা কভার করবে, বা এটা দ্বারা এই বুঝায়, এই শব্দ দ্বারা এই বুঝায়। এই কারণে কিন্তু আমরা এই বিষয়গুলো আমাদের পড়তে হবে, সেকশন নোট গুলো খুব ইম্পর্টেন্ট। এরপরে যেটা দেখবো যে সাব হেডিং নোটস। এই সাব হেডিং এর আবার কিছু নোট থাকে, যেমন সাব হেডিং এর কি নোট আছে এখানে, ফর দ্য পারপাসেস অফ সাব হেডিং 0404.10 দ্য এক্সপ্রেশনস মডিফাইড হয়ে, এই মডিফাইড হয়ে দ্বারা মিন্স, মানে মডিফাইড হয়ে দ্বারা কি বোঝানো হয়েছে, ওখানে মডিফাইড হয়ে নামে একটা শব্দ আছে, একটা পণ্যের ক্লাসিফিকেশন করতে গিয়ে মডিফাইড হয়ে শব্দটা ব্যবহার করা আছে। তো ফলে এখানে মডিফাইড হয়ে দ্বারা কি বোঝানো হয়েছে সেটা কিন্তু ডিটেইলস ডেসক্রিপশন দেয়া আছে, যে কোন কোন জিনিসগুলো এই মডিফাইড হয়ে মধ্যে পড়বে, সেজন্য কিন্তু সাবহেডিং এর নোটও দেখতে হবে। এরপরে দেখুন 2 নাম্বার নোটে কি বলা আছে, ফর দ্য পারপাসেস অফ সাবহেডিং 0405.10 দ্য টার্ম বাটার ডাজ নট ইনক্লুড ডিহাইড্রেটেড বাটার আর কি। দেখেন এখানে আবার বলছে যে বাটার বলতে
ডিহাইড্রেটেড বাটার অথবা ঘি যদি হয় সেটা কিন্তু আর বাটারের মধ্যে পড়বে না, সেখানে কিন্তু আবার বলে দিচ্ছে। তখন সেটাকে আবার অন্যভাবে ওই যে সাবহেডিং তখন 040590 চলে যাবে। ঠিক আছে, এখানে আবার বলে দিছে যে বাটারের মধ্যে কিন্তু এই জিনিসগুলো পড়বে না, ডিহাইড্রেটেড বাটার এবং ঘি হলে এই বাটারের মধ্যে পড়বে না, সেটা আলাদা আবার কোড বলে দিচ্ছে। তো সেই জন্য কিন্তু আমাদের এই সেকশন নোট, চ্যাপ্টার নোট এবং সাবহেডিং নোটস এগুলো কিন্তু ডিটেলস দেখতে হবে। এগুলো না দেখলে আমি ওই এসএস কোডটা কি সঠিক হইলো কিনা না ব্যাঠিক হইলো এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। এরপর আছে এক্সপ্লানেটরি নোট। আমরা আজকে আর এক্সপ্লানেটরি নোট নিয়ে আলোচনা করব না। আর এখন আমরা একটু প্রশ্নোত্তর পর্বে যাই। এই ছিল আজকের মতো। আশা করি আপনারা যদি মনোযোগ সহকারে দেখে থাকেন মোটামুটি এসএস কোড বিষয়ে একটা প্রাথমিক একটা ধারণা অন্তত পেয়েছেন যে এসএস কোড আসলে কি বা এটা কোথায় থাকে।